আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। অলরেডি কিন্তু আমাদের আইসিটি অধ্যায় 3 শেষ। আজকে থেকে শুরু করতেছি আমি অধ্যায় 4। অধ্যায়টার নাম হচ্ছে ওয়েব ডিজাইন পরিচিতি এবং এইচটিএমএল। তো ওটার লেকচার 1 আজকে মূলত আমি তোমাদের ওয়েব ডিজাইন পরিচিতির জন্য, ওয়েব ডিজাইনটা বোঝার জন্য এই রিলেটেড কি কি টার্ম আছে সেই টার্মগুলো নিয়ে আলোচনা করব। তো বলতে পারো যে ভাইয়া পুরাটা ক্লাসে আজকে থিওরি, আমি তোমাকে ডেফিনেশনগুলো দিয়ে দিব, ডেফিনেশনগুলো বুঝিয়ে দিব। স্লাইডটা পাবা যখন, অথবা তোমরা যে ক্লাসের যে নোটটা পাবা ওয়েবসাইট থেকে, অথবা স্লাইডটা যখন পাবা ওই থিওরিগুলো জাস্ট একটু মুখস্থ করে নিবা। আর যাদের মুখস্থ করতে মন চাইবে না তারা জাস্ট বুঝে নিজের মতো করে লিখে দিলেও পারবা। বুঝতে পারছো? তো বুঝবা যে থিওরিগুলো বুঝবা, ক নাম্বারে আসবে, তারপরে তোমার এই ওয়েব ডিজাইন পরিচিতি মানে চ্যাপ্টারটা বোঝার জন্য লাগবে বা আইডিয়ার জন্য লাগবে। ঠিক আছে? তো এখন ক্লাসটা শুরু করার আগে ভাইয়া প্রথমেই বলিনি যে ওয়েব ডিজাইন পরিচিতি এবং এইচটিএমএল চ্যাপ্টারটার নাম, এই দুইটা টার্ম সম্পর্কে তোমাদের একটু পরিচয় করাই দিই। ওয়েব ডিজাইন পরিচিতিটা কি, ওয়েব ডিজাইন জিনিসটা কি সেটার সাথে তোমাকে পরিচয় করাই দিবে। এখন ওয়েব ডিজাইন জিনিসটা আসলেই কি? তো ওয়েব ডিজাইন হচ্ছে এমন একটা প্রক্রিয়া যার মাধ্যমে ওয়েবসাইটের বাহ্যিক সৌন্দর্য তৈরি করা হয়। ওটা আমরা দেখবো। ঠিক আছে? আমরা যখন দেখবো প্রত্যেকটা ডেফিনেশন আমরা দেখবো। তো আপাতত বুঝো যে একটা ওয়েবসাইট দেখতে কেমন হবে, সহজ কথা। হ্যাঁ, একটা ওয়েবসাইট দেখতে কেমন হবে সেইটা যেখানে হচ্ছে, যেটা নিয়ে যেখানে কাজ করা হয় সেটাই হচ্ছে ওয়েব ডিজাইন। হ্যাঁ, এখন ওয়েব ডিজাইন করলাম, ঠিক আছে, করার পরে এখন ওইটাকে কি করা লাগবে? বাস্তবায়ন করা লাগবে। তো বাস্তবায়ন করার জন্য অনেকগুলো টেকনোলজি ইউজ হয়, যেমন এইচটিএমএল ইউজ হয়, সিএসএস ইউজ হয়, জাভাস্ক্রিপ্ট ইউজ হয়। ঠিক আছে? তারপরে হচ্ছে তোমার ওই ব্যাকএন্ডের জন্য তোমার অনেক কিছু ইউজ হয়, আসলে পিএইচপি ইউজ হয়, মঙ্গোডিবি। হ্যাঁ, তারপর হচ্ছে আমরা বর্তমানে যেটা সবচেয়ে বহুল প্রচলিত ওয়েব ডিজাইনের জন্য মার্নস্ট্যাক ব্যবহার করে ডেভেলপাররা। সো অনেক কিছু আসলে ওয়েবের সাথে জড়িত। ওয়েবসাইট আছে একটা, ওয়েব অ্যাপ্লিকেশন। হ্যাঁ, ওয়েবসাইট মানে ওয়েব অ্যাপ্লিকেশন যেটা, সেটা ফুললি ফাংশনাল। হ্যাঁ, ওয়েবসাইটই ওটাকে অ্যাপ্লিকেশন বলি কারণ এটা ফুললি ফাংশনাল, একটা সফটওয়্যারের মতো ওয়েবসাইট কাজ করে। সো অনেক টেকনোলজি এটার পিছনে কিন্তু আছে, রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা ব্যবহার করি। বাট সব কিছুর ব্যাকবোন হিসেবে হচ্ছে গিয়ে তোমার এইচটিএমএল কাজ করে। মানে আমি তোমাকে বলি, একটা বিল্ডিং যদি তুমি বানাও, ভাইয়া বিল্ডিং এর রং উপরে তুমি চকচকা দেখো, রং দেখো, লাইট আছে, ফ্যান আছে, ইন্টেরিয়র আছে, অনেক কিছু করা যায় কিন্তু। বাট বিল্ডিংটা যখন বানাবা শুরুটা করো কি দিয়ে বলো তো? ইট বালু দিয়ে না? ইট বালু সিমেন্ট, এই তিনটা এলিমেন্ট দিয়ে আগে তোমাকে কি করতে হয়? গাঁথনি টাথনি দিয়ে একটা স্ট্রাকচার দাঁড় করাইতে হয়। ওই স্ট্রাকচার উপরে তুমি প্লাস্টার করো, রং করো, ইন্টেরিয়র করো, লাইট লাগাও, ফ্যান লাগাও, হ্যাঁ কত কিছু করো ওটাকে সুন্দর বানানোর জন্য। ওইগুলো আসলে পরে, আগে কি বানানো লাগে? একদম স্ট্রাকচারটা বানানো লাগে নর্মাল ইট বালু সিমেন্ট দিয়ে, কোথায় কোনটা রুম হবে এরকম আর কি। তো ওয়েবসাইটেরও কোথায় বাটন হবে, কোথায় টেক্সট হবে, কোথায় প্যারাগ্রাফ হবে, কোথায় ফর্ম হবে, হ্যাঁ এই সব কিছুর যে স্ট্রাকচারটা দাঁড় করানো হয় সেটাই কিন্তু আমাদের এইচটিএমএল। পরবর্তীতে এগুলো রং চং কালার এগুলো অ্যাড করা যায় সিএসএস দিয়ে, এবং ফাংশনাল করা যায় হচ্ছে গিয়ে তোমার জাভাস্ক্রিপ্ট দিয়ে। তো এগুলো একদম বেসিক। এখন বর্তমান মডার্ন সময়ে এই ওয়েবসাইট ডেভেলপমেন্ট করার জন্য অনেক অ্যাডভান্স টেকনোলজি প্লাস হচ্ছে ফ্রেমওয়ার্ক চলে আসছে যেগুলো ইউজ করা হয়। তো আমাদের তো আসলে শিখতে হইলে কোর কনসেপ্টটা না আগে শিখতে হবে। কোর কনসেপ্টটা সম্পর্কে যখন আমাদের আইডিয়া হয়ে যাবে তখন যে কোনো কিছু আমরা সহজে বুঝে যাব। তো এই আর কি। তো এইচটিএমএলটা আমরা নিয়ে আলোচনা করব। কি বলছি বলতো? সবচেয়ে মানে বিল্ডিং এর যেমন ইট বালু আর সিমেন্ট দিয়ে যে স্ট্রাকচার দাঁড় করায়, একটা ওয়েবসাইটের এইচটিএমএল ওই সেম কাজটাই করে। তো আশা করি তুমি ওয়েব ডিজাইন পরিচিতি বা ওয়েব ডিজাইন জিনিসটা কি এবং এইচটিএমএল কি একটা প্রাথমিক ধারণা পাইছো। এখন আমরা বিস্তারিত তো আলোচনা করবই। তো এখন দেখো, ওয়েব ডিজাইনটা বোঝার জন্য বা ওয়েবসাইট বোঝার জন্য আমাদের কতগুলো টার্মের সাথে পরিচিত হওয়া লাগবে। ওই টার্মগুলো ভাইয়া তোমাকে 1 বাই 1 বলতেছে। এখন দেখো সংজ্ঞা লেখা আছে, সংজ্ঞাগুলো তোমরা একটু পড়ে নিবা। আমি তোমাদের এখানে এক্সাম্পল সহ দেখাবো, হ্যাঁ একদম লাইভ দেখাবো যে কোনটা কোথায় কাজ করে একদম রিয়েল লাইফে। হ্যাঁ আচ্ছা, প্রথমে দেখো আমাদের ওয়েব পেজ। ওয়েব পেজ কি? ওয়েব পেজ হচ্ছে কি একটা ডিজিটাল ডকুমেন্ট যেটা মূলত অনেক কিছু দিয়ে লেখা হয়, কিন্তু মূলত লেখা হয় কি দিয়ে? এইচটিএমএল দিয়ে, এবং সেটা পৃথিবীর বিভিন্ন দেশের সার্ভারে সংরক্ষণ করা হয়। বুঝতে পারছো? ওইটাই হচ্ছে কি ওয়েব পেজ। যেমন আমাদের একাডেমিক ক্লাসেসের এটা কিন্তু একটা ওয়েব পেজ, এটা কি হোম পেজ। বুঝতে পারছো? এই যে ঢুকার সাথে সাথে তুমি এখানে দেখতেছো যে হোম পেজে গিয়ে পৌঁছাবে, এই যে হোম পেজ। তো এই যে দেখতে পাচ্ছ এইটা পুরাটা হচ্ছে গিয়ে একটা কি বলতো? ওয়েব পেজ। বুঝতে পারছো? এরকম একাধিক ওয়েব পেজের সমন্বয়ে গঠিত হয় কি বলতো? একটা ওয়েবসাইট।
তুমি যদি এখানে ঢুকো আমাদের ওয়েবসাইটে যে www.academicclasses.com, তো এটা কিন্তু আমাদের ওয়েবসাইট বলতেছি, কারণ এটা একাধিক ওয়েব পেজের সমন্বয় গঠিত। আর এই ওয়েব পেজগুলো মূলত এই ওয়েব পেজের স্ট্রাকচারটা কি দিয়ে দাঁড় করানো হয়েছে? HTML দিয়ে দাঁড় করানো হয়েছে, বুঝতে পারছো? তো এটাই হচ্ছে, দেখো এখানে লেখা আছে ওয়েব পেজ হলো এক ধরনের ইলেকট্রনিক ডকুমেন্ট যা সাধারণত HTML এই ল্যাঙ্গুয়েজে লেখা হয় এবং বিভিন্ন দেশের সার্ভারে রাখা হয়। ওই সার্ভার থেকে পরবর্তীতে তুমি হচ্ছে সার্ভার থেকে তুমি ব্রাউজার ইউজ করে ওগুলোকে কি করতে পারো? অ্যাক্সেস করতে পারো। আমরা সবই দেখবো আস্তে আস্তে, সবগুলো টার্মই আছে। তো ওয়েব পেজ বিষয়টা বুঝছো কিনা? আর এখানে দেখতেছো HTML আমাদের দেওয়া আছে। এটা কিন্তু কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, হ্যাঁ, এটা একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তো এটা কি, আমরা যখন HTML পার্টটা পড়বো এন্ড হচ্ছে প্র্যাকটিক্যালি HTML আমরা দেখবো ইমপ্লিমেন্ট করে, এখানেই আমরা HTML লিখবো, রান করবো, ইনপুট দিলে কি টাইপের আউটপুট আসে ওগুলো আমরা দেখবো। তো তখন আমরা আরো বিস্তারিতভাবে জানবো। ওকে, আচ্ছা, তাহলে ওয়েব পেজ, এখন ওয়েবসাইট সম্পর্কে তো তোমার আইডিয়া হয়ে গেছে। কি বলছি বলো তো? ওয়েবসাইট একাধিক ওয়েব পেজের সমন্বয়ে যেটা গঠিত হয় সেটাই হচ্ছে ওয়েবসাইট। এই যে দেখো academicclasses.com লিখে সার্চ দিলে তুমি যেটা পাবা সেটা কি ওয়েব পেজ বলবা? না, ওটা কি বলবা? ওয়েবসাইট। বাট এই যে হোমের ভেতরে আসো এটা একটা ওয়েব পেজ। এখন তুমি যদি কোর্সেসে চলে যাও ওটা একটা কি ওয়েব পেজ। আমি তোমাকে বিষয়টা বুঝাই। দেখো আমি আগে এখানে আমাদের ওয়েবসাইটটাতে ঢুকি, ধরো আমি এখানে একটু ঢুকি academicclasses.com। এই যে দেখো, এই যে হোম পেজে চলে আসছো না, এটা হচ্ছে হোম পেজ, হ্যাঁ বুঝো। এরপর হচ্ছে এটা কিন্তু একটা কোর্সেস পেজ, এখানে গেলে তুমি শুধু কোর্সগুলো দেখতে পারবা, ঠিক আছে? তারপরে দেখো এই যে ড্যাশবোর্ডে গেলে তুমি এখানে লগ ইন হলে তুমি ড্যাশবোর্ড পেজটা দেখতে পারবা, ঠিক আছে? আরো পেজ আছে, যেমন ধরো এই যে আমার সম্পর্কে যদি জানতে চাও অ্যাবাউট অথর, এই হচ্ছে কি একটা পেজ। এগুলো প্রত্যেকটা একটা কি বলতো? ওয়েব পেজ। আর এই সবগুলো ওয়েব পেজ নিয়ে যেটা গঠিত হয়েছে সেটাই হচ্ছে ওয়েবসাইট, বুঝতেছো? তো ভাইয়া এই পুরাটা যেটা দেখতেছো আমাদের এটা একটা কি বলতো? ওয়েবসাইট। এই পুরোটা হচ্ছে একটা ওয়েবসাইট। আর প্রত্যেকটা এখানে লেখাই আছে পেজেস, এগুলো হচ্ছে গিয়ে তোমার ওয়েব পেজে। যে দেখো রিফান্ড অ্যান্ড রিটার্ন পলিসি, আমাদের এখান থেকে কিভাবে রিফান্ড রিটার্ন নেওয়া যায় এগুলো সব কিছু লেখা আছে। তো ভাইয়া এটাও একটা কি বলতো? এটাও একটা ওয়েব পেজ, বুঝছো? পুরোটার কম্বিনেশন হচ্ছে গিয়ে ওয়েবসাইট। তো আশা করি ওয়েব পেজ কি এবং ওয়েবসাইট কি এটা তুমি অলরেডি বুঝে গেছো, বুঝছো না বলো তো? তো আশা করি এটা তুমি হচ্ছে বুঝে গেছো। ওকে, সো এখন আমরা দেখি হচ্ছে ওয়েবসাইট বুঝলাম, এরপরে হচ্ছে আমরা দেখি ওয়েব ডিজাইন। তো ওয়েব ডিজাইন সম্পর্কে তোমাকে একটু আগেই আমি বলছি, তাই না? তো যে প্রক্রিয়ার মাধ্যমে একটা ওয়েবসাইটের বাহ্যিক সৌন্দর্য তৈরি করা হয় সেটাই হচ্ছে কি এক ওয়েব ডিজাইন। এই যে দেখো এই ওয়েবসাইটটা বানানোর জন্য আমাদের আগে কি করা লাগছে? ডিজাইন করা লাগছে, যে ভাইয়া হোম পেজটা দেখতে কেমন হবে, এই টেক্সটগুলোর সাইজ কতটুকু হবে, কোন টেক্সটটা কোথায় যাবে, এই বাটনগুলা কোথায় যাবে, এই যে কালারগুলা কি হবে, এখানে কালার কি হবে, এই যে হেডিং এর কালার কি হবে, টাইটেলের কালার কি হবে, হ্যাঁ, তারপরে এই যে লোগোটা কোথায় থাকবে, এই যে পেজগুলা, এই পেজগুলা হোম পেজ কোথায় থাকবে বা কি কোথায় থাকবে, ড্যাশবোর্ড কোথায় থাকবে, এই যে হোয়াটসঅ্যাপ বাটনটা এটা কোথায় থাকবে, এগুলাকে আগে আমাদের কি করা লাগছে? আগে হাতে কলমে ডিজাইন করা লাগছে। এখন ডিজাইন করা যায় অনেক কিছু দিয়ে, ধরো ফটোশপ দিয়ে ডিজাইন করা যায়। ডিজাইন ওয়েব ডিজাইনের জন্য আলাদা একটা সফটওয়্যারই আছে অ্যাডোবি, সেটা হচ্ছে অ্যাডোবি XD, হ্যাঁ। আবার কেউ চাইলে ইলাস্ট্রেটর দিয়ে ডিজাইন করতে পারে, কেউ চাইলে ক্যানভা দিয়ে ডিজাইন করতে পারে, যে যেভাবে পারে আগে ওটাকে গ্রাফিক্যালি ডিজাইন করে। তারপরে গ্রাফিক্যালি ডিজাইন করার পরে ওটা ডেভেলপার যারা ওয়েব ডেভেলপমেন্ট করে কোড দিয়ে HTML CSS জাভাস্ক্রিপ্ট PHP, হ্যাঁ, বা হচ্ছে মার্কস্ট্যাক, যারা এই টেকনোলজিগুলো শিখে কোড দিয়ে এটাকে বাস্তবায়ন করে তাদের কাছে চলে যায়। ইনিশিয়ালি তোমাকে কি করা লাগবে? এই বাহ্যিক সৌন্দর্যটা কিভাবে তৈরি করতে হবে সেই জিনিসটা তোমার ব্রেইনে আইডিয়া আনতে হবে। খাতায়ও তুমি কি করতে পারো? খাতায় একেও ডিজাইন করতে পারো, খাতায় একে ডিজাইন করে ডেভেলপারকে দিয়ে দিলে ডেভেলপার ওটা বুঝে তারপর হচ্ছে তোমাকে আউটপুট দিল, এই আর কি। তাহলে ওয়েব ডিজাইন হচ্ছে যে প্রক্রিয়ার মাধ্যমে তুমি একটা ওয়েবসাইটের বাহ্যিক সৌন্দর্য, রং, গঠন, বর্ণ, লেআউট, কালার, হ্যাঁ, টেক্সট, ফন্ট সাইজ, এগুলো হচ্ছে নির্ধারণ করে দিবে। সেটাই হচ্ছে আমাদের কি বলতো? ওয়েব ডিজাইন। দেখছো? তাহলে ওয়েবসাইটে বিভিন্ন লেআউট, রং, গঠন, গ্রাফিক্স, ইন্টারেক্টিভ বৈশিষ্ট্যগুলো এগুলো নির্ধারণ করা হয়, এটা তুমি পড়ে নিও। আচ্ছা, এবার আসি আমরা ইন্টারনেট সম্পর্কে কে না জানে বলো? এই পৃথিবী জুড়ে বিস্তৃত অসংখ্য নেটওয়ার্কের সমন্বয়ে গঠিত পরস্পর সম্পর্কযুক্ত একটা বিরাট নেটওয়ার্ক, সেটাই হচ্ছে গিয়ে ইন্টারনেট, বুঝতে পারছো? এই পৃথিবীতে যত কম্পিউটার আছে, তোমার ফোন, ইভেন তোমার ফোনটাও কিন্তু ইন্টারনেটের সাথে কানেক্টেড। তুমি যদি ওয়াইফাই দিয়ে কম্পিউটারটাকে নিয়ে আসো তাহলে কম্পিউটারটাও তোমার ইন্টারনেটের সাথে কানেক্টেড। যদিও তোমার প্রাইভেট ডেটাগুলো ইন্টারনেটে শেয়ার হয় না, তো সেই ক্ষেত্রে তোমার ফোনটাকে সার্ভার বলা যায় না। তো তোমার ফোন কিন্তু ইন্টারনেট থেকে
হচ্ছে ইনফরমেশন অ্যাক্সেস করতে পারে, হ্যাঁ, এবং তোমার কিছু ইনফরমেশন পার্সোনাল ডেটা না গেলেও কিছু ইনফরমেশন তোমার কিন্তু ইন্টারনেটে যায়, বুঝতে পারছো? তো এই যে পুরা মানে পৃথিবী জুড়ে বিস্তৃত অসংখ্য নেটওয়ার্কের সমন্বয়ে এই বিরাট যে নেটওয়ার্কটা, সেটাই তো ইন্টারনেট। আমরা সবসময় বলি ইন্টারনেট ইন্টারনেট ইন্টারনেট। ইন্টারনেট কি আসলে? এই পৃথিবীর বিশ্বজুড়ে সবগুলো কম্পিউটার বা ডিভাইসের যে কম্বিনেশন বা কানেকশন, সেটাই কি ইন্টারনেট, বুঝছো? তো তুমি যদি কানেক্ট হও তাইলে না তুমি এক জায়গা থেকে আরেক জায়গায় ডেটা পাঠাতে পারবে। আর ইন্টারনেট কানেকশন যেমন আমরা ফোন দিয়ে কিভাবে কানেক্টেড হই, আমরা কেউ ওয়াইফাই দিয়ে কানেক্টেড হই, কেউ সেলুলার মোবাইল ডেটা দিয়ে কি কানেক্টেড হই, তো এরকমভাবে আমরা ইন্টারনেটের সাথে কানেক্টেড হই। তো ইন্টারনেট আসলে একাধিক ডিভাইসের পৃথিবী জুড়ে বিস্তৃত পরস্পর সম্পর্কযুক্ত একাধিক ডিভাইসের যে কানেকশন, সেটাই হচ্ছে কি ইন্টারনেট। তো এটা 1969 সালে যুক্তরাষ্ট্র এই অপারনেট দিয়ে এটার যাত্রা শুরু করে, বুঝছো? অপারনেট নামে একটা প্রতিষ্ঠান, সেটা দিয়ে এটার কি করে অপারনেট দিয়ে এটার যাত্রাটা শুরু হয়, বুঝছো? আচ্ছা, এবার আমরা ইন্টারনেট সম্পর্কে আইডিয়া পাইলাম। এখন আমরা দেখি হচ্ছে ওয়েব জিনিসটা কি। ওয়েব শুনো না? ওয়েব না শুনলো এটা তো শুনো, www.com এটা লেখা লাগে কিন্তু www.academicclasses.com, তার আগে কিন্তু https লেখা লাগে। ওই জিনিসটাকে আমি তোমাকে বলতেছি। আচ্ছা, তো এখন ওয়েব জিনিসটা কি? ওয়েবের ফুল ফর্ম হচ্ছে www, মানে হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। এখানে লেখা আছে, এই যে দেখো, ওয়েবকে www মানে হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবে বলা হয়, বুঝছো? তো ওয়েবকে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব বলা হয়। তো এটার ফুল ফর্ম হচ্ছে www, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। জিনিসটা কি? জিনিসটা হচ্ছে ইন্টারনেট সম্পর্কে আইডিয়া পাইছো না? এই ইন্টারনেট ব্যবহার করে পৃথিবীর বিভিন্ন দেশের রাখা সার্ভারগুলো থেকে তথ্য নিয়ে আসবা। এই প্রক্রিয়াটা, যে প্রক্রিয়ার মাধ্যমে তোমার ইন্টারনেট ব্যবহার করে পৃথিবীর বিভিন্ন দেশের সার্ভার থেকে তথ্য নিয়ে আসা যায় বা ভিজিট করা যায়, সেটাই হচ্ছে আমাদের কি ওয়েব, বুঝছো? তো এখানে লেখা আছে, দেখো কি লেখা আছে, ইন্টারনেট ব্যবহার করে ওয়েবসাইট থেকে তথ্য নেওয়ার যে প্রক্রিয়া, তাকে বলা হয় ওয়েব। এখন এই ওয়েবগুলো তিনটা, মানে অনেক প্রযুক্তি নিয়ে ওয়েব গঠিত। বর্তমানে মডার্ন যে ওয়েবগুলো অনেক প্রযুক্তি নিয়ে গঠিত, বাট একদম তিনটা বেসিক প্রযুক্তির কথা আমরা বলতে পারি, যে একটা বেসিক প্রযুক্তি, তিনটি প্রযুক্তি নিয়ে একটা ওয়েব গঠিত হয়। তো প্রথমে যে প্রযুক্তিটার কথা আমরা বলতে পারি সেটা হচ্ছে HTML। যেহেতু এটা একদম ব্যাকবোন, মানে হচ্ছে স্কেলেটন। আমরা যদি চিন্তা করি আমাদের শরীরের কঙ্কাল আর ওয়েবসাইটের HTML দুইটা সেম। তুমি কঙ্কাল ছাড়া দাঁড়াইতে পারবা না, মুভ করতে পারবা না, কোনো স্ট্রেংথ পাবা না। তো HTMLও বিষয়টা এরকম একটা ওয়েবসাইটের জন্য, বুঝতে পারছো? তাহলে এখানে খেয়াল করো, HTML আমাদের যে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, প্রথমে HTML একটা টেকনোলজি, ঠিক আছে? আর দুই নম্বর টেকনোলজি সেটা হচ্ছে গিয়ে HTTP, হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল। HTTP জিনিসটা কি? সো আর তোমরা দেখবে HTTP আবার হচ্ছে HTTPS। HTTP কি আর HTTPS কি? HTTP এর ফুল ফর্ম হচ্ছে হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল, আর HTTPS এর ফুল ফর্ম হচ্ছে হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল সিকিউর। এখানে লেখা আছে, দেখো, এই হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল HTTP সাথে যদি একটা S যুক্ত করো, তাহলে এটা আসবে হচ্ছে সিকিউর আসবে। সিকিউর মানে কি বলো? সিকিউর মানে হচ্ছে সিকিউরিটি, এক্সট্রা একটা সিকিউরিটি অ্যাড হয়। তাহলে এই জিনিসটা কি? HTTP অথবা HTTPS জিনিসটা কি? জিনিসটা হচ্ছে ভাইয়া, তুমি যে ইন্টারনেটে তথ্য আদান প্রদান করবা, তুমি ডেটা পাঠাবা অথবা ডেটা নিবা, তো সেখানে কিছু তোমাকে সেট অফ রুলস মেনটেন করতে হবে। আন্তাজে তো আর হবে না, তাই না? একটা রুলস থাকতে হবে, একটা প্রোটোকল থাকতে। প্রোটোকলটাই মানে কি? রুলস। মানে তুমি চাইলেই যে কোনো কিছু পাঠাইতে পারবে না বা যে কোনো কিছু রিসিভ করতে পারবে না। এখানে অনেকগুলো ফ্যাক্টর আছে, ভাইরাস ব্যাকটেরিয়া কই থেকে আসছে, বায়োলজিতে চলে যেতেছে। ধরো ভাইরাস অ্যাটাক করতে পারে, ম্যালওয়্যার থাকতে পারে, হ্যাঁ, তোমার এই টাইপের যে হার্মফুল সফটওয়্যারগুলো ওগুলো থাকতে পারে। আবার তোমার পার্সোনাল ডেটাও হচ্ছে যে চলে যেতে পারে, কিন্তু যায় না। কিন্তু তোমার পার্সোনাল ডেটা কি ইন্টারনেটে যায় না। তুমি যা চাও তাই হচ্ছে তোমার যায়, এবং তুমি যা ডাউনলোড করতে চাও তাই তোমার পিসিতে আসে। তার মানে কিছু রুলস আছে, এবং কিভাবে পাঠাবে, বা একটা ধরো ডেটা পাঠাইলা, তুমি যার কাছে পাঠাবা, যেই সার্ভারে পাঠাবা সেই সার্ভারেই যাবে, অন্য কোথাও যাবে না। মানে অনেকগুলো রুলস আছে এখানে। এই যে রুলসগুলা, সেটা কি আমরা বলতে পারি এই যে প্রোটোকল, সেটাই হচ্ছে কি আমরা কি বলতে পারি যে হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল। মানে কিভাবে ডেটাগুলো আদান প্রদান হবে সেটার একটা রুলস, সেইটা হচ্ছে আমরা HTTP। আর এটা হচ্ছে গিয়ে ওয়েব ব্রাউজার। ওয়েব ব্রাউজার সম্পর্কে আমরা একটু পরে বিস্তারিত জানবো। তো আপাতত বলি যে ওয়েব ব্রাউজার জিনিসটা কি, মানে যেই সফটওয়্যারটার মাধ্যমে
তুমি ওয়েবসাইটগুলোকে ভিজিট করতে পারবে, তাই না? এটা তো একটা সফটওয়্যার লাগে, যেমন ক্রোম, অপেরা মিনি, ইউসি ব্রাউজার, এগুলোর মাধ্যমে ছাড়া কি তুমি ইন্টারনেট থেকে তথ্য নিতে পারবা না কিন্তু। ওই যে তাহলে ওয়েব এই তিনটা নিয়ে, তাহলে ওয়েব ব্রাউজারে নিয়েও ওয়েব গঠিত হয়েছে, ওয়েব ব্রাউজার তিনটা, HTML, HTTP আর একটা হচ্ছে ওয়েব ব্রাউজার, ঠিক আছে? তো এখন দেখতে পাচ্ছ যে ওয়েব পোর্টাল জিনিসটা কি, এটা নিয়ে একটু আমরা আলোচনা করি। ওয়েব পোর্টাল আসলে একটা ওয়েবসাইট, বুঝছো? ওয়েব পোর্টাল একটা ওয়েবসাইট। বিশেষত্ব কি, এখানে থাকবে হচ্ছে অন্যান্য ওয়েবসাইটের লিঙ্ক অথবা হচ্ছে গিয়ে কোনো গুরুত্বপূর্ণ তথ্য, ঠিক আছে? তো এখন ওয়েব পোর্টালের ডেফিনেশনটা যদি আসে, ওয়েব পোর্টাল কাকে বলে? তাহলে ওয়েব পোর্টাল হচ্ছে একটা বিশেষভাবে পরিকল্পিত ওয়েবসাইট যা মূলত সকল গুরুত্বপূর্ণ লিঙ্ক অথবা তথ্যের সমাহার, বুঝতে পারছো? এটাই হচ্ছে গিয়ে ওয়েব পোর্টাল। তো দেখো, বাংলাদেশ সরকারের একটা ওয়েব পোর্টাল আছে, সেটার নাম হচ্ছে www.bangladesh.government.bd। তো ওয়েব পোর্টালের সংজ্ঞাটা দেখতে পাচ্ছ, ওয়েব পোর্টাল হচ্ছে বিশেষভাবে পরিকল্পিত ওয়েবসাইট যা বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্যর লিঙ্কের সমাহার, বুঝছো? তো এখানে দেখো বাংলাদেশ গভর্নমেন্টের যে ওয়েব পোর্টালটা আছে www.bangladesh.government.bd, এই যে একটা ওয়েব পোর্টাল দেখতে পাচ্ছ, এই ওয়েব পোর্টাল ভিতরে বাংলাদেশ সরকারের যতগুলা ওয়েবসাইট রিলেটেড সেবা আছে, ডিজিটাল সেবা, সব একসাথে এখানে দেখো। এই যে তুমি এখানে 58টা মন্ত্রণালয় বিভাগের লিঙ্ক পেয়ে যাবা, অধিদপ্তর 353টা লিঙ্ক পেয়ে যাবে, 8টা বিভাগের লিঙ্ক, 64টা জেলা উপজেলা, এই সবগুলো ইনফরমেশন এখানে দেওয়া আছে। এরপরে দেখো এখানে বাংলাদেশ সম্পর্কিত সেবা সমূহ, সেবা খাত, ব্যবসা বাণিজ্য, বৈদেশিক বিনিয়োগ, আইন, বিধি, তথ্য বাতায়ন, সেবা কিন্তু সব মাই গভর্নমেন্ট এই এক ঠিকানায় সরকারি সকল সেবা গিয়ে পাওয়া যায়। মানে এখানে বাংলাদেশ সরকারের যত ওয়েবসাইট আছে, যত লিঙ্ক আছে, সব কিছু সুন্দর করে সাজায় গুছায় দিয়ে দিচ্ছে। তো এটাই হচ্ছে লিঙ্কের সমাহার বা তথ্যের সমাহার। এই টাইপের যে স্পেশাল টাইপের ওয়েবসাইটগুলো আছে ওটাকে বলা হয় ওয়েব পোর্টাল। ওয়েব পোর্টাল আর ওয়েবসাইটের নর্মাল ইনফরমেশন থাকে, আর ওয়েব পোর্টালে যত টাইপের ওয়েবসাইট আছে সবগুলো লিঙ্ক থাকে, ওয়েবসাইট সহ যখন গুরুত্বপূর্ণ তথ্য আছে সেটা লিঙ্ক থাকে। তো আশা করি ওয়েব পোর্টালটা তোমরা বুঝে গেছো কি জিনিস। আচ্ছা, এবার আসি আমরা সার্ভার বা সার্ভার কম্পিউটার। তো সার্ভার হচ্ছে এমন একটা কম্পিউটার, সার্ভারও একটা কাইন্ড অফ কম্পিউটার, বুঝছো? সুপার কম্পিউটার ধরে নাও। তো আমরা বাসা বাড়িতে যেই কম্পিউটার ব্যবহার করি ওগুলোকে সার্ভার বানানো যায় না? যায়, চাইলে ওগুলোকেও সার্ভার বানানো যায়। বাট সার্ভার তো অনেক বড় বড় কম্পিউটার হইতে হবে, কারণ অনেক ডেটা রাখে, তাই না? তো সার্ভার হচ্ছে এমন একটা ডিভাইস বা কম্পিউটার যা অন্যান্য কম্পিউটারগুলোকে সার্ভিস বা সেবা প্রদান করে, বুঝতে পারছো? এই যে ধরে নাও আমাদের ওয়েবসাইটে গিয়ে তোমরা যদি একটা কোর্স কিনো, তাহলে ওই কোর্সটা কোথা থেকে আসে? সার্ভার থেকে আসে, কারণ সার্ভারে ওগুলো সুন্দর করে রাখা আছে। তো তোমরা যে ভিডিওগুলো দেখো, ইউটিউবে যে ভিডিওগুলো দেখো বা ক্লাসগুলো দেখো, এই ভিডিওগুলো কোথায় থাকে, কোথায় জমা থাকে? কোথায় জমা থাকে বল? ইউটিউবের সার্ভারে। তো তুমি যখন ইউটিউবে যাও, ওদের অ্যাপটা ইউজ করো, তখন ওদের সার্ভার থেকে এই ডেটাগুলো তোমার কাছে আসে, দেন তুমি হচ্ছে দেখতে পাও। তো ওই যে ওদের কম্পিউটারটা বা ওদের সার্ভারটা তোমাকে কি করলো? সেবা প্রদান করলো না? কি সেবা প্রদান করলো? ডিজিটাল ডেটা তোমাকে দিল। অথবা ড্রাইভের কথা চিন্তা করো, গুগল ড্রাইভ। হ্যাঁ, এই যে গুগল ড্রাইভে তোমরা ফাইল, ফটোস এগুলো রাখো, এগুলো গিয়ে কোথাও না কোথাও তো জমা হয়, তাই না? তো কোথায় গিয়ে জমা হয়? তুমি বলতে পারো যে গুগলের কোনো একটা সার্ভারে গিয়ে জমা হয়। তো সেখান থেকে তুমি ডেটাগুলো কি করো? আবার রিসিভ করো, তাই না? তাহলে একটা হচ্ছে গিয়ে সার্ভার আর একটা হচ্ছে গিয়ে ক্লায়েন্ট। তো গুগল ড্রাইভের কথা চিন্তা করো, গুগল ড্রাইভে যখন তুমি ফাইল রাখো, তো এটা কোথাও না কোথাও কোনো একটা সার্ভারে গিয়ে জমা হয়, এবং সেখান থেকে তুমি কি করতে পারো? তথ্য গ্রহণ করে ব্যবহার করতে পারো। তাহলে তুমি এখানে ওই গুগল ড্রাইভের যেখানে আছে ফাইলটা, সেটা হচ্ছে সার্ভার। বাট তুমি তোমার ফোন থেকে যেটা ইউজ করতেছো, ওই সার্ভার থেকে যে ডেটাটা, সেটা তাহলে তুমি হচ্ছে গিয়ে কি? ক্লায়েন্ট। তাহলে সার্ভার কি? সার্ভার হচ্ছে, দেখো, সার্ভার হলো এমন একটি কম্পিউটার যা অন্যান্য কম্পিউটারগুলোকে তথ্য সরবরাহ করে। হ্যাঁ, তো তুমি সার্ভারে কোনো কিছু রাখছো, সেটা আবার দেখতেছো, অথবা ইউটিউবে তুমি কোনো কিছু রাখো নাই, অন্য মানুষ রাখছে, সেটাও তুমি দেখতেছো। হ্যাঁ, ওই যে অন্য মানুষের ভিডিওগুলো দেখতেছো। তাহলে বলো তো, ইউটিউবের ওইগুলো কোথায় থাকে? সার্ভার। তো ওই সার্ভার তোমাকে সেবা প্রদান করে। আর তুমি যখন ক্লায়েন্ট হবা, তো ক্লায়েন্ট হচ্ছে গিয়ে তুমি দূরবর্তী কোনো স্থানের থেকে সার্ভারের সাথে যুক্ত হয়ে সার্ভারের যে তথ্যগুলো আছে সেগুলোকে কি করবা? ব্যবহার করবা। তাহলে তুমি হচ্ছে গিয়ে কি? ক্লায়েন্ট। তো এখানে একটা চিত্রের মাধ্যমে খুব সুন্দরভাবে দেখা দিতেছে যে এই যে সার্ভার একটা সুপার কম্পিউটার, সেই কম্পিউটারের থেকে ইন্টারনেটের মাধ্যমে যে কেউ কানেক্ট হয়ে তোমার ডেটাগুলোকে নিতে পারে। তাহলে যে ডেটা দিচ্ছে সে হচ্ছে গিয়ে সার্ভার, আর যে যেটা ব্যবহার করতেছে সে হচ্ছে গিয়ে ক্লায়েন্ট। তো এখানে দেখতেছো আমাদের ল্যাপটপ হইতে পারে, ফোন হইতে পারে, ডেস্কটপ পিসি হইতে পারে, এগুলো সবগুলো কি এক একটা ক্লায়েন্ট। আর ওই যে একটা সুপার কম্পিউটার, সেটা হচ্ছে কি? সার্ভার। তো এখানে লেখা আছে দেখো, ক্লায়েন্টের বা ক্লায়েন্ট কম্পিউটার। ক্লায়েন্ট হলো এমন একটি কম্পিউটার বা ডিভাইস যা একটি দূরবর্তী কম্পিউটার বা সার্ভারকে সংযুক্ত করে এবং কি করে? রিসোর্স ব্যবহার করে। ঠিক আছে, দূরবর্তী কোনো কম্পিউটারকে সংযুক্ত করে রিসোর্স ব্যবহার করে। এটা আমরা প্রত্যেক দিন করি। এখনো তুমি ইউটিউবে ভিডিওটা দেখতেছো, তুমি একটা ক্লায়েন্ট,
ইউটিউবের যেই ভিডিওটা যেখানে রাখা আছে সেটা হচ্ছে একটি কি সার্ভার, এই আর কি, বুঝতে পারছো? তো ক্লায়েন্ট সার্ভার আমরা বুঝলাম। এবার দেখো আপলোড আর ডাউনলোড, তো সবাই জানে, এটা আর কি বলবো, নিজের কম্পিউটার থেকে কোনো কিছু অন্যের কম্পিউটারে বা অন্যের সার্ভারে রাখা, সেটা হচ্ছে কি আপলোড। অন্যের কম্পিউটার থেকে কোনো কিছু বা কোনো ফাইল নিজের কম্পিউটারে নিয়ে আসা, সেটা হচ্ছে ডাউনলোড। সারাদিন ডাউনলোড করো, আপলোড করো, আপলোড কম করো, ডাউনলোড করো। তো এই যে দেখো, অন্যের কম্পিউটার থেকে নিজের কম্পিউটারে নিয়ে আসলো ডাউনলোড, নিজের কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে পাঠাইলা, সেটা হচ্ছে কি আপলোড। তো আপলোড আমরা কোথায় করি? নর্মালি সার্ভারেই করি, তাই না? আপলোড আমরা সার্ভারেই করি। তো এটা বলতে পারো যে একটা সার্ভার কম্পিউটার, ঠিক আছে? আচ্ছা, ওকে, এবার হচ্ছে আমরা দেখি হচ্ছে ওয়েব ব্রাউজার। তো একটু আগে আমি তোমাদের যখন পড়াইছি কি বুঝাইছিলাম, ওয়েব বুঝাইছিলাম, তখন তোমাদের একটা জিনিস বুঝাইছিলাম, সেটা হচ্ছে ওয়েব ব্রাউজার। ওয়েব ব্রাউজারটা সম্পর্কে এখন আমরা বিস্তারিত একটু আলোচনা করি। তো ওয়েব ব্রাউজার জিনিসটা কি ভাইয়া? ওয়েব ব্রাউজার হচ্ছে একটা সফটওয়্যার, সহজ কথা। ওয়েব ব্রাউজার হচ্ছে একটা সফটওয়্যার যার মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশে রাখা পরস্পর সম্পর্কযুক্ত ওয়েব পেজগুলো একজন ইউজার ভিজিট করতে পারে, বুঝছো? তুমি ওয়েব ব্রাউজার ছাড়া আমাদের ওয়েবসাইট অ্যাক্সেস করতে পারবা? কোনো মোবাইল অ্যাপ্লিকেশন কিন্তু আমাদের নাই যে তুমি ইনস্টল করো। তো তোমাকে অবশ্যই আগে হচ্ছে এই যে কোনো একটা ব্রাউজার, দেখো এগুলো সব ব্রাউজার, হ্যাঁ, সাফারিতে অথবা ফায়ারফক্স, ক্রোম, এজ, অপেরা, যে কোনো একটা ব্রাউজারে তোমাকে যাইতে হবে। তারপর আমাদের ওয়েব অ্যাড্রেসটা www.academyclasses.com লিখে সার্চ দিতে হবে। সার্চ দিলে তুমি আমাদের ওয়েব পেজটা বা ওয়েবসাইটটা পাবা। তাহলে এই যে সফটওয়্যার ব্যবহার করে তুমি ওয়েব পেজকে অ্যাক্সেস করতে পারো, সেটাই হচ্ছে কি ওয়েব ব্রাউজার। এখানে সংজ্ঞাটা কি লেখা আছে দেখো, যে সফটওয়্যারের সাহায্যে পৃথিবীর বিভিন্ন দেশের সার্ভারে রাখা পরস্পর সংযুক্ত ওয়েব পেজগুলো ব্রাউজ করা যায় বা দেখা যায়, তাকে ওয়েব ব্রাউজার বলে। আর এখানে চিত্রে দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে ওয়েব ব্রাউজারের উদাহরণ। এখানে দেখো সাফারিকে, এই নিচে যেটা দেখতে পাচ্ছ এই যে কে কোন ওয়েব ব্রাউজার বানাইছে, এই যে সাফারি অ্যাপেলের, ফায়ারফক্স মোজিলার, ক্রোম হচ্ছে গুগলের, আমরা সবাই জানি গুগল ক্রোম সবচেয়ে জনপ্রিয় ওয়েব ব্রাউজার এখন গুগল ক্রোম, হ্যাঁ। আবার মাইক্রোসফট যাদের উইন্ডোজটা ইউজ করো ওদের একটা নিজস্ব ওয়েব ব্রাউজার আছে যেটা হচ্ছে এজ। যদিও ওরা অনেক ফোর্স করে যে তোমরা এজ চালাও, কোনো কিছু হইলে ইমেল টিমেল সব এজে চলে যায়। এটার আগের নাম ছিল ইন্টারনেট এক্সপ্লোরার, বর্তমানের নাম হচ্ছে এজ, বুঝতেছো? তো ওরা চায়, মাইক্রোসফট চায় যে ওদের ওয়েব ব্রাউজার মানুষ ইউজ করুক। তো মানুষ পুনটামি করে কিন্তু ক্রোমই ইউজ করে, আমি নিজেও ক্রোম ইউজ করি, অনেকে অপেরা ইউজ করে। এখানে আরেকটা ব্রাউজার আছে, ওটা ফেমাস ছিল, ইউসি ব্রাউজার। তো ওটা এখানে অ্যাড করি নাই, বাট আছে একটা ইউসি। আর একটা ব্রাউজার আছে, নাম হচ্ছে কি বলতো, ইউসি ব্রাউজার। আচ্ছা, তো এই গেল আমাদের ওয়েব ব্রাউজার সম্পর্কে কথা। এখন আমরা দেখব ওয়েব ব্রাউজারের বিভিন্ন অংশ, হ্যাঁ। একটা ওয়েব ব্রাউজারের কয়েকটা গুরুত্বপূর্ণ অংশ আছে। এখন গুরুত্বপূর্ণ অংশ হইলেও তোমাদের বইয়ে, একটা বইয়ে এটা আলোচনা করা আছে, অনেকগুলো বইয়ে এটা নাই, তো চাইলে তোমরা স্কিপ করতে হবে। আমি শর্টে একটুখানি ওভারভিউ দিয়ে দিই। একটা ওয়েব ব্রাউজারের কতগুলো গুরুত্বপূর্ণ তিনটা মেইন অংশ থাকে, মেইনলি তিনটা মেইন অংশ থাকে। একটা হচ্ছে ইউজার ইন্টারফেস, আর একটা হচ্ছে ব্রাউজার ইঞ্জিন, 3 নাম্বার হচ্ছে রেন্ডার ইঞ্জিন। এই তিনটা হচ্ছে একদম মেইন বিষয়। তো এখন আমরা এক বাই বলি। দেখো আমি একটু বলে নেই যে প্রত্যেকটা সম্পর্কে কিন্তু এই যে এখানে আলাদাভাবে বলা আছে, বুঝছো, আলাদাভাবে বলা আছে। আমি আগে একটু তোমাদের ওভারভিউ দিই, তারপরে এইগুলোর থেকে কি কি তথ্য তোমাদের মুখস্থ রাখতে হবে সেই জিনিসটা আমি দেখাবো। আগে তোমাদেরকে আমি একটু ওভারভিউ দিই। ইউজার ইন্টারফেস হচ্ছে এমন একটা ইন্টারফেস যে ইন্টারফেসের মাধ্যমে ওয়েব ব্রাউজার, মানে ইউজার ব্রাউজার এবং হচ্ছে আমাদের যে সার্ভার, সেটার মধ্যে মিথস্ক্রিয়া সম্পন্ন করে, বুঝছো? মানে ব্রাউজার থেকে তুমি যে সার্ভার, মানে ব্রাউজার ব্যবহার করে, ব্রাউজার সফটওয়্যার ব্যবহার করে যে তুমি যে সার্ভার থেকে ডেটা এনে দেখবা, তো সেটার জন্য যে তোমার একটা ইন্টারফেস লাগবে, যেইখানে গিয়ে তুমি মিথস্ক্রিয়াটা করবা, মানে যেখানে গিয়ে তুমি হচ্ছে ডেটা সার্চ দিবা বা ডেটাগুলো দেখবা, সেটাই হচ্ছে ইউজার ইন্টারফেস। সহজ কথা আমি তোমাকে দেখাই। এই যে দেখো, আমি গুগল ক্রোমে গেলাম, ঠিক আছে? এই যে গুগল ক্রোমে গিয়ে এই যে এটা পাইলাম, একটা সার্চ বার। এখানে তুমি বুকমার্কগুলো পাইতেছো, কোন কোন ওয়েবসাইটে ভিজিট করছো সেটা পাইতেছো, যে জিমেল, ইমেজ। তো এই যে দেখো, একটা ওয়েব ব্রাউজারের যে শুরুতে ঢুকে যেটা পাবা বা একটা পেজ স্ক্রল করলে যে লেআউটটা পাবা, সেটাই হচ্ছে কি আমাদের ওয়েব ব্রাউজার ইন্টারফেস, বুঝছো? এখানে লেখা আছে দেখো, ওয়েব ব্রাউজার অ্যাপ্লিকেশন ওয়েব সার্ভারের মধ্যে ব্যবহারকারী যে পদ্ধতির সাহায্যে মিথস্ক্রিয়া করে, যে পদ্ধতির মাধ্যমে তুমি হচ্ছে ওয়েব সার্ভার এবং ব্রাউজার এই দুইটার মধ্যে যে মিথস্ক্রিয়া করবে, আসলে তোমার কাজ কি? ব্রাউজারে যাবা, সার্ভারের সাথে কানেক্ট হবে, সার্ভারের ডেটা নিবা। ওইটার জন্য একটা ইন্টারফেস তো লাগবে, যেখানে গিয়ে তুমি মিথস্ক্রিয়াটা করবা, কোথায় সার্চ দিবা, কোথায় গিয়ে হচ্ছে বুকমার্ক করবা, কোথায় ক্লিক করলে কোন জিনিসটা আসবে, সেইগুলা দরকার আছে। ওইটাই হচ্ছে গিয়ে তোমার ওয়েব ব্রাউজারের ইউজার ইন্টারফেস। তো এই যে এখানে দেখতে পাচ্ছ একটা ইউজার ইন্টারফেসের ছবি দেওয়া আছে, বুঝছো? এবার আসো ব্রাউজার ইঞ্জিন। তো ব্রাউজার ইঞ্জিন একটা কাজ করে, সেটা হচ্ছে ইউজার ইন্টারফেস এবং রেন্ডার ইঞ্জিনের মধ্যে সমন্বয় সাধন করে, বুঝছো? তো ব্রাউজার ইঞ্জিনের মূল কাজ, যখনই তুমি ব্রাউজার ইঞ্জিনে, মানে ব্রাউজার ইঞ্জিনের মূল কাজ হচ্ছে গিয়ে
রেন্ডার ইঞ্জিনকে ও নিয়ন্ত্রণ করবে। রেন্ডার ইঞ্জিন কখন কি দেখাবে সেটাকে ও নিয়ন্ত্রণ করবে। সমন্বয় সাধন করা মানে সব কিছুকে নিয়ন্ত্রণ করবে, সেটা হচ্ছে কি ব্রাউজার ইঞ্জিন, বুঝছো? বা এই ইউজার ইন্টারফেস আর রেন্ডার ইঞ্জিন, এই দুইটার মধ্যে যে সম্পর্ক সাধন বা সমন্বয় সাধন, মানে এরা একসাথে কিভাবে কাজ করবে সেই জিনিসগুলো মেনটেন করে হচ্ছে ব্রাউজার ইঞ্জিন। হ্যাঁ, আর দেখো রেন্ডার ইঞ্জিন সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জিনিস, কারণ এই রেন্ডার ইঞ্জিনটাই তোমার হচ্ছে আমাদের যে আমরা যে ওয়েবসাইটে, আসলে ওয়েবসাইটে কি থাকে বলো তো? সব কোড, HTML কোড, CSS কোড, হ্যাঁ, তারপর হচ্ছে এই যে জাভাস্ক্রিপ্ট, সব কিছু কিন্তু কোড লেখা থাকে, কোড ইংলিশ টাইপিং লেখা থাকে। তো ওগুলোকে এত সুন্দরভাবে লেআউট আকারে উপস্থাপন করে, তো সেটার পেছনেও একটা জিনিস কাজ করে, সেটাই হচ্ছে কি রেন্ডার ইঞ্জিন। এটাও কাইন্ড অফ সফটওয়্যার। এই রেন্ডার ইঞ্জিন বা এই সফটওয়্যারটার কাজ হচ্ছে তোমার সবগুলো মানে হচ্ছে ডিসপ্লে বা প্রদর্শন অথবা প্রিন্ট করার জন্য টেক্সট বা ছবি HTML মানে মার্কআপ ল্যাঙ্গুয়েজ থেকে গঠন করা। সব হচ্ছে ইংলিশে লেখা ল্যাঙ্গুয়েজ, ওই ল্যাঙ্গুয়েজ থেকে তুমি টেক্সট বা ছবি যেটা দেখতে পাও একদম সরাসরি চোখে সুন্দর করে সাজানো গুছানো, ওইটাকে রূপান্তর করে, কোড থেকে ওটাকে রূপান্তর করে কে? রেন্ডার ইঞ্জিন। এখন রেন্ডার ইঞ্জিন কাজ করার জন্য যেমন এই ব্রাউজার ইঞ্জিন থেকেই ডেটা চলে যায় কোথায়? নেটওয়ার্কে। ধরো ব্রাউজার ইঞ্জিনে তুমি কোনো কিছু গিয়ে সার্চ দিলা, এটা ব্রাউজার ইঞ্জিন এর নেটওয়ার্কের সাথে একটা কানেকশন বানায় ফেলবে, যে কি সার্চ দিছো সেটা তো তোমাকে এনে দিতে হবে, তাই না? তো এই যে সার্ভারগুলোর সাথে তোমার এই ডেটাটা কোন সার্ভারে আছে সেই সার্ভারগুলোর সাথে আগে তোমাকে কানেক্ট করতে হবে না? ওই কানেক্টের কাজটাই কে করে বলো তো? নেটওয়ার্কিং। এখন কোডের ভিতরে যদি রেন্ডার ইঞ্জিনের যদি কোডের ভিতরে জাভাস্ক্রিপ্টে লেখা কোনো কোড থাকে, তাহলে সেটাকে আবার রূপান্তর করার জন্য আলাদা একটা টেকনোলজি ইউজ হয়, সেটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট ইন্টারপ্রেটার। বুঝছো? জাভাস্ক্রিপ্ট ইন্টারপ্রেটার শুধুমাত্র জাভাস্ক্রিপ্টের উপর কাজ করে। আর ইউআই ব্যাকএন্ড নামে একটা জিনিস আছে। তো এই ইউআই ব্যাকএন্ড জিনিসটা কি? ধরো HTML লেখা কোনো টেক্সট, ছোট্ট বক্স, বাটন, হ্যাঁ, এরকম, বা কোনো একটা লেয়ার, স্টাইল, বর্ডার, এই টাইপের যে ছোট ছোট জিনিসগুলো থাকে যেগুলো HTML লেখা, সেগুলোকে তোমার হচ্ছে তোমার ইমেজ আকারে সুন্দর একটা সাজানো গুছানো ইমেজ আকারে গঠন করার জন্য ব্যাকএন্ডে মানে ব্যাক সাইডে যে ইউজার ইন্টারফেসটা তৈরি হয় সেটাই হচ্ছে আমাদের ইউআই ব্যাকএন্ড। বুঝতে পারছো? আচ্ছা, এখন সবগুলো ডেটা কাজবাজ হয়ে যাওয়ার পরে ওগুলো কিন্তু সেফ থাকা লাগে, হিস্টোরিতে সেফ থাকে বা যেভাবেই হোক সেফ থাকে, তো ওইটাকে আমরা বলি হচ্ছে ডেটা পারসিস্টেন্ট। ঠিক আছে? আচ্ছা, সো এখন আমরা যদি এইগুলো সম্পর্কে বিস্তারিত দেখি, তাহলে ওয়েব ব্রাউজার সম্পর্কে তোমাকে আমি বললামই। এখন দেখো ব্রাউজার ইঞ্জিন সম্পর্কেও তোমাকে আমি বলছি। তো প্রথমে কি বলছি বলো তো? ব্রাউজার ইঞ্জিন হলো ওয়েব ব্রাউজারের একটা প্রধান অংশ, যে ইউজার ইন্টারফেস ও রেন্ডার ইঞ্জিন। বুঝছো? এই যে উপরেরটা ইউজার ইন্টারফেস এবং রেন্ডার ইঞ্জিন, এই দুইটার মধ্যে কি করে বলো তো? সেতু বন্ধন হিসেবে কাজ করে, মানে সমন্বয় সাধন করে। সেতু বন্ধন মানে ওই দুইটার কাজকে নিয়ন্ত্রণ করে। হ্যাঁ, তো দেখো এখানে এটি ওয়েব পেজ লোড করে, ওয়েব পেজকে লোড করে, প্রদর্শন তো ডেফিনেটলি করে, এবং নেভিগেশনের পুরো প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ করে। বুঝতেছো? প্রদর্শন হবে, কখন হবে, কি হবে, সেগুলোকে নিয়ন্ত্রণ করে, বাট প্রদর্শন করার জন্য ওগুলোকে প্রস্তুত করে রেন্ডার ইঞ্জিন। আমি একটু পরেই দেখাচ্ছি। যেমন এখানে দেখো, অর্থাৎ ব্রাউজার ইঞ্জিন নির্দেশ দেয়। বুঝো এটা কি করে? নির্দেশ দেয় কখনো কিভাবে HTML, CSS ও জাভাস্ক্রিপ্ট, বলছি না তিনটা প্রধান টেকনোলজি, HTML, CSS এবং এই যে জাভাস্ক্রিপ্ট কোড রেন্ডার ইঞ্জিন দ্বারা প্রদর্শিত হবে। বুঝতে পারছো? মানে রেন্ডার ইঞ্জিন মূলত প্রদর্শন করে বা এগুলা গঠন করে, বাট এটাকে নিয়ন্ত্রণ করে হচ্ছে গিয়ে তোমার ব্রাউজার ইঞ্জিন। বুঝছো? এই হচ্ছে গিয়ে কথা। এখন আমাদের জনপ্রিয় কিছু ব্রাউজার ইঞ্জিন, যেমন হচ্ছে এই যে দেখো ক্রোম, এবং এই যে ব্যবহৃত ব্রাউজার ইঞ্জিন হচ্ছে ক্রোমিয়াম, অ্যান্ড হচ্ছে তোমার এই যে ফায়ারফক্সে হচ্ছে কোয়ান্টাম, এবং সাফারিতে ওয়েবকিট, এগুলো হচ্ছে তোমার ব্যবহার করা হয় ব্রাউজার ইঞ্জিন হিসেবে। ঠিক আছে? বুঝতে পারছো? এবার হচ্ছে আমরা দেখি সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে রেন্ডার ইঞ্জিন। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ এটাই হচ্ছে টেক্সট, ছবি, অ্যানিমেশন যা কিছু আছে সবগুলোকে গঠন করে। বুঝছো? এবং হচ্ছে নিয়ন্ত্রণ করে কে? ব্রাউজার ইঞ্জিন। পরে হচ্ছে প্রদর্শন করতে সাহায্য করে ও ব্রাউজার ইঞ্জিন, বাট প্রদর্শন মূলত করে রেন্ডার ইঞ্জিন। তো দেখো ওয়েব ব্রাউজার সফটওয়্যারের যে অংশ ডিসপ্লে বা প্রদর্শন বা প্রিন্ট করার জন্য টেক্সট, ইমেজ গঠন করে তাকে রেন্ডার ইঞ্জিন বলে। বুঝছো? টেক্সট বা ডিসপ্লে বা প্রদর্শন করার জন্য টেক্সট বা ইমেজ আকারে যেগুলো আমরা দেখি, ওগুলো সব গঠন করে কে? রেন্ডার ইঞ্জিন। আমরা কিন্তু ব্রাউজারে কোনো কোড দেখি না, কোনো HTML, CSS কোনো কোড দেখি, কোনো কোডিং দেখি না। ঠিক আছে? কোড কি? ওই যে ইংলিশে যেগুলোকে আমরা লিখি ওগুলো বলে কোড আমরা দেখি না, কিন্তু আমরা দেখি টেক্সট বা ইমেজ, এগুলোকে গঠন করতে তো হয়, এই গঠন করে রেন্ডার ইঞ্জিন। বুঝতে পারছো? রেন্ডার ইঞ্জিন।
সো আমরা জানি রেন্ডার ইঞ্জিন সাধারণত HTML ডকুমেন্ট ব্রাউজারে প্রদর্শনযোগ্য করার জন্য টেক্সট ওসিডি গঠন করে, সাধারণত HTML করে। বাট যদি জাভাস্ক্রিপ্ট করে তাহলে ওইটার জন্য আবার আলাদা একটা প্রোগ্রাম লাগে, জাভাস্ক্রিপ্ট ইন্টারপ্রিটার, সেটা সম্পর্কেও তোমাদের আইডিয়া আছে। তো HTML লেআউট টেক্সট সম্পর্কে অপারেটিং সিস্টেমের জন্য উপযুক্ত কমান্ডে পরিবর্তন করে যাতে মনিটর কিংবা প্রিন্টার টেক্সট ও ইমেজ গঠন করতে পারে। তো এখানে দেখো জনপ্রিয় কিছু ব্রাউজার এবং তাদের রেন্ডার ইঞ্জিন দেওয়া আছে, যেমন ক্রোমের হচ্ছে ব্লিং, ফায়ারফক্সের হচ্ছে গ্যাকো এবং সাফারি হচ্ছে ওয়েবকিট এবং ইন্টারনেট এক্সপ্লোরার ট্রিডেন্ট। ঠিক আছে, এই হচ্ছে গিয়ে তোমার ব্রাউজার এবং রেন্ডার ইঞ্জিন গেল। আচ্ছা, এবার আসি আমরা সার্চ ইঞ্জিন। তো এইটা আবার খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, সার্চ ইঞ্জিন জিনিসটা কি। আচ্ছা দেখো, তুমি যখন কোনো কিছু গিয়ে সার্চ করো, ঠিক আছে, তো ওই সার্চের অনুযায়ী তোমাদের কিন্তু ওই যে রিলেটেড ডেটাগুলো তোমাদের কাছে চলে আসে, বুঝছো? তো এই যে প্রক্রিয়াটা সংগঠিত হয়, এটা কিসের থ্রুতে সংগঠিত হয়? যে একটা জিনিস সার্চ দিলা, তো সেই জিনিসটা তোমার কাছে চলে আসলো, যত ওইটার রেসপন্স যা আছে, যত রিপোর্ট আছে সব কিছু চলে আসলো। তো এই কাজটা যেটা দিয়ে হয়, যে সফটওয়্যারটা দিয়ে হয়, সেটাকে আমরা বলবো হচ্ছে সার্চ ইঞ্জিন। তাহলে যে সফটওয়্যারের সাহায্যে ইউজারের দেওয়া কিওয়ার্ডগুলো ইন্টারনেটে সার্চ করে এবং সেই রিলেটেড যে ডেটাগুলো ইউজারের কাছে প্রদর্শন করে, সেটাই হচ্ছে আমাদের সার্চ ইঞ্জিন। দেখো কি লেখা আছে এখানে। সার্চ ইঞ্জিন হলো এমন একটি সফটওয়্যার যা ব্যবহারকারীর দেওয়া কিওয়ার্ডগুলোর জন্য ওয়েব পেজকে কি করবে, অনুসন্ধান করবে এবং সেই সব কিওয়ার্ড ধারণকারী ওয়েব পেজগুলো ফলাফল হিসেবে উপস্থাপন করবে। তো কিছু সার্চ ইঞ্জিনের উদাহরণ কি হইতে পারবে? সার্চ ইঞ্জিনগুলো কি কি? সবচেয়ে জনপ্রিয় যে সার্চ ইঞ্জিন সেটা হচ্ছে গুগল। গুগল কিন্তু অনেক বড় একটা কোম্পানি, বাট গুগল কিন্তু একটা সার্চ ইঞ্জিনের নাম, বুঝছো? গুগলের সবচেয়ে জনপ্রিয় প্রোডাক্ট, সেটা সবচেয়ে বেশি ইউজ হয় সার্চ ইঞ্জিন, সেটা হচ্ছে গিয়ে গুগল। তো এরপরে আরও কিছু সার্চ ইঞ্জিন আছে, যেমন ইয়াহু আছে, ঠিক আছে, MSN একটা আছে, তারপরে আমরা একটা আছে আমরা যেটা বাংলাদেশি সার্চ ইঞ্জিন, যদিও কেউ ব্যবহার করে না, কিন্তু বাংলাদেশের কিন্তু একটা সার্চ ইঞ্জিন আছে, নাম হচ্ছে পিপিলিকা। তো দেখো এই যে এরকম, তাহলে গুগল আছে, ইয়াহু আছে, MSN আছে, তারপর হচ্ছে এই যে বিং আছে, অ্যান্ড বাংলাদেশের একটা সার্চ ইঞ্জিন আছে, এটা হচ্ছে পিপিলিকা। তো এটা পিপিলিকাটা বাংলাদেশের, তো বাংলাদেশি সার্চ ইঞ্জিন, ঠিক আছে, বাংলাদেশি সার্চ ইঞ্জিন। বাট সবচেয়ে জনপ্রিয় কে? সবচেয়ে জনপ্রিয় হচ্ছে গিয়ে গুগল। হ্যাঁ, তো এখানে লেখা আছে দেখো, বর্তমানে গুগল সবচেয়ে জনপ্রিয় এবং সুপরিচিত সার্চ ইঞ্জিন। এবং সব কিছু, যে কোনো কিছু সার্চ করতে চাই, খুঁজে বের করতে চাই, চলে যাই কোথায়? গুগলে। তাহলে গুগল হচ্ছে সবচেয়ে জনপ্রিয় সার্চ ইঞ্জিন, ঠিক আছে। এখন দেখো, প্রথম অনুসন্ধান ইঞ্জিন বা সার্চ ইঞ্জিন যেটার নাম ছিল সেটা হচ্ছে আরকিকে। হ্যাঁ, এটা আসলে FTP যে ফাইল সেগুলোকে সার্চ করতে পারতো, বাট টেক্সট সার্চ করতে পারে এরকম সার্চ ইঞ্জিন, প্রথম সার্চ ইঞ্জিনের নাম হচ্ছে ভেরোনিকা। এখানে লেখা আছে দেখো, প্রথম টেক্সট ভিত্তিক যে সার্চ ইঞ্জিন, এটার নাম হচ্ছে কি? ভেরোনিকা, ঠিক আছে। তো এটা ভেরোনিকা হিসেবে পরিচিত। আচ্ছা, এখন দেখো তিনটি প্রধান সফটওয়্যার মাধ্যমে একটা ওয়েব ব্রাউজার সফটওয়্যার কিভাবে গঠিত হয়। তিনটা উপাদান নিয়ে একটা ওয়েব ব্রাউজার সফটওয়্যার গঠিত হয়। তো প্রথম যেটার নাম বলা যায় সেটা হচ্ছে কি ওয়েব ক্রলার বা স্পাইডার সফটওয়্যার, তারপর হচ্ছে ইন্ডেক্স সফটওয়্যার, তারপর হচ্ছে কোয়েরি সফটওয়্যার। মানে এই তিনটা মূল সফটওয়্যারের অংশ নিয়ে একটা ওয়েব ব্রাউজার গঠিত হয়। তো সবার আগে আমরা যদি ওয়েব ক্রলার সম্পর্কে তোমাকে বললাম, এরপর দেখো আমরা যদি ইন্ডেক্স সফটওয়্যার এবং কোয়েরি সফটওয়্যার এটা একটু আলোচনা করতে চাই। এখান থেকে তুমি সংজ্ঞাগুলো এখান থেকে দেখে নিবে, আমি তোমাকে একটুখানি বিস্তারিত বলে দিচ্ছি। তো প্রথমেই আসি যে ভাইয়া ওয়েব ক্রলার সফটওয়্যারটা কি, ওয়েব ক্রলার বা স্পাইডার সফটওয়্যারটা কি। এটা হচ্ছে একটা সফটওয়্যার, মানে ওয়েব ব্রাউজারের একটা অংশ, যেটা ইন্টারনেটে মুক্তভাবে ঘোরাঘুরি করে, যখনই কোনো একটা নতুন ডেটা পায় সেটাকে হচ্ছে কি তোমার আমাদের যে আছে ইন্ডেক্স সফটওয়্যারের কাছে দিয়ে দেয়। তো ইন্ডেক্স সফটওয়্যার ওগুলো হচ্ছে সার্ভারে সুন্দর করে ইন্ডেক্সিং করে সাজায় রাখে, যাতে সার্চ দিলে খুব সহজে খুঁজে বের করতে পারে, ঠিক আছে। এরপরে আসে ফাইনালি কোয়েরি সফটওয়্যার। যখন ইউজার কোনো কিছু সার্চ দেয়, তো কোয়েরি সফটওয়্যার ওইটাকে ম্যাচ করে যে কী সার্চ দিছে। তো ঠিক আছে, ইন্ডেক্সের হেল্প নিয়ে ওটাকে ম্যাচ করে ইউজার যেটাকে সার্চ দিয়েছে সেই ডেটাগুলোকে উপস্থাপন করে। এইগুলোই হচ্ছে গিয়ে মূলত কাজ। তো দেখো এখানে ওয়েব ক্রলার তো সম্পর্কে একটু পড়ে নিবা। ইন্ডেক্স সফটওয়্যার, এই যে ইন্ডেক্স সফটওয়্যারের প্রধান কাজ হলো একটি ওয়েবসাইটের সকল ডেটা ওয়েব ক্রলার বা স্পাইডার থেকে গ্রহণ করবে, ঠিক আছে, ওয়েব ক্রলার থেকে গ্রহণ করবে এবং তার সার্চ ইঞ্জিন সংরক্ষণ করা বা ক্যাচ ধরে রাখবে, ঠিক আছে। ওটা হচ্ছে সার্চ ইঞ্জিন। আমাদের যে ইঞ্জিনের যে সার্চ ইঞ্জিনেরও একটা কি আছে বলো, নিজস্ব সার্ভার আছে, তো সেখানে বা সার্ভারের সাথে কানেকশন আছে, ঠিক আছে, তো সেখানে সেগুলোকে স্টোর করে রাখবে। তো ইন্ডেক্স সফটওয়্যার ওয়েব ক্রলার বা স্পাইডার সফটওয়্যারে সংগৃহীত ডেটা অ্যানালাইজ বা বিশ্লেষণ করে। ওয়েব ক্রলার বা স্পাইডার সফটওয়্যার যখন অনুরোধ করে ইন্ডেক্স সফটওয়্যার তখন তা
অ্যানালাইজ করে, ঠিক আছে। এখানে ভিন্ন ভিন্ন সার্চ ইঞ্জিন ভিন্ন ভিন্ন অ্যালগরিদমের সাহায্যে কাজ করে। তো কোয়েরি সফটওয়্যার কি করে দেখো, কোয়েরি সফটওয়্যার হলে আমরা একটা বিশেষ ধরনের প্রোগ্রাম বা সফটওয়্যার যা ব্যবহারকারী দেওয়ার সার্চ বা শব্দ বিশ্লেষণ করে ইন্টারনেট থেকে সবচেয়ে প্রাসঙ্গিক তথ্য ওয়েবসাইট থেকে খুঁজে বের করে, বুঝছো। এই হচ্ছে কি আমাদের কোয়েরি সফটওয়্যারের কাজ। এখানে একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দিয়ে তোমাকে আমি একটা বুঝাই দিই। তো প্রথমে দেখো এই যে স্পাইডার সফটওয়্যার বা ওয়েব ক্রলার ও করতেছে কি, ওয়েবসাইটগুলোকে ভিজিট করতেছে। তো ওয়েবসাইটে যখনই ক্রস দ্য ওয়েবসাইট, ঠিক আছে, ওয়েবসাইটগুলোকে ভিজিট করে, ওয়েবসাইটে যখনই একটা নিউ ইনফরমেশন পায় সেই নিউ ইনফরমেশনগুলোকে কপি করে। এই যে দেখো, কপি দ্য ইনফরমেশন ফ্রম দ্য ওয়েবসাইট। ওয়েব ক্রলার সবগুলো ওয়েবসাইট যখনই নতুন নতুন ওয়েবসাইট যুক্ত হয় সেই ওয়েবসাইটগুলোতে ভিজিট করে, সেখান থেকে ইনফরমেশনগুলো কপি করে সেগুলোকে স্টোর করে, স্টোর ইনফরমেশন ইনটু ডেটাবেসে কি করে, স্টোর করে, ঠিক আছে। তো এখানেই কিন্তু ইন্ডেক্সিং সফটওয়্যার কাজ করে। যখনই তুমি কোনো কিছু সার্চ দাও তো সেটা চলে যায় কোয়েরি সফটওয়্যারের কাছে। তো কোয়েরি সফটওয়্যার এই যে আমাদের ইন্ডেক্সিং সফটওয়্যার থেকে ডেটাগুলোকে নিয়ে তোমাকে কিন্তু এখানে প্রদর্শন করে, বুঝতে পারছো, তোমাকে প্রদর্শন করে। তো এই সাইকেলটা চলতেই থাকে। ওয়েব ক্রলার সবসময় এভাবে কাজ করতে থাকে, ঠিক আছে। ডেটা স্টোর হইতে থাকে, ইন্ডেক্স সফটওয়্যার সেগুলোকে সাজিয়ে রাখতে থাকে, এবং আমাদের যে কোয়েরি সফটওয়্যার সেই ডেটাগুলো যখন ইউজার সার্চ করে তাকে দিতে থাকে। তো এইভাবে একটা ওয়েব ব্রাউজার সাইকেল চলতে থাকে, বুঝতে পারছো। তাহলে ওয়েব ব্রাউজার সম্পর্কে আমরা আইডিয়া পেয়ে গেলাম। এবার আমরা দেখি ওয়েবসাইটের প্রকারভেদ। তো ওয়েবসাইটকে আসলে কয়েকটা ভাগে বিভক্ত করা যায়। একটা হচ্ছে বৈশিষ্ট্য অনুযায়ী ভাগ করা যায়, এটা হচ্ছে 4 প্রকার। আর একটা গঠনের ভিত্তিতে হচ্ছে 2 প্রকার। দেখো এই যে দেখো, ওয়েবসাইটের প্রকারভেদ গঠন বৈচিত্র্যের উপর ভিত্তি করে ওয়েবসাইট সাধারণত 2 প্রকার। আর কি বলছি, বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে ওয়েবসাইট 4 প্রকার, পরে আমরা দেখবো। বাট গঠন বৈচিত্র্যের উপর ভিত্তি করে যে 2 প্রকার, একটা হচ্ছে স্ট্যাটিক ওয়েবসাইট আর একটা হচ্ছে ডাইনামিক ওয়েবসাইট। খুবই সহজে বুঝবা। স্ট্যাটিক ওয়েবসাইটটা কি, যে ওয়েবসাইটের তথ্য পরিবর্তিত হয় না সেটা হচ্ছে স্ট্যাটিক ওয়েবসাইট। একটা উদাহরণ দেন ভাইয়া। ধরো আমি পড়াশোনা শেষ করে ফেলছি, এখন আমার পার্সোনাল পোর্টফোলিওতে আমার হচ্ছে ধরো এডুকেশনাল কোয়ালিফিকেশন, তারপর হচ্ছে আমার অ্যাচিভমেন্ট তো আর সহজে আসে না, তাই না। তারপর আমার এক্সপিরিয়েন্সও তো সহজে আসে না, বছরের পর বছর আসে। তো ধরো ইনিশিয়ালি এই মুহূর্তে আমি আমার একটা পোর্টফোলিও ওয়েবসাইট বানাইলাম, যেখানে আমি কোথা থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করছি, কোন সাবজেক্টগুলো নিয়ে পড়ছি, কোথায় আমি জব করছি, কি এক্সপিরিয়েন্স আছে, কোথায় আমি ভিজিট করছি, আমার হবিস কি, প্লাস আমার সম্পর্কে বিস্তারিত তথ্য এখানে আমরা দিয়ে দিলাম। তাহলে এই তথ্যগুলো কিন্তু বছরের পর বছর কি হবে না, পরিবর্তিত হবে না, পরিবর্তন হওয়ার কোনো দরকারও নেই। তাহলে আমার যে এই ওয়েবসাইটটা আমি বানাইলাম সেই ওয়েবসাইটটাকে আমরা কি বলবো, ওই ওয়েবসাইটটাকে বলবো আমরা স্ট্যাটিক ওয়েবসাইট, বুঝতে পারছো। আচ্ছা, এবার আসি ডাইনামিক ওয়েবসাইট। ধরো নাও একটা ই কমার্স ওয়েবসাইট আছে, তোমরা সবাই জানো দারাজের কথাই বলি। দারাজ একটা ই কমার্স ওয়েবসাইট। সো ওই ওয়েবসাইটে প্রত্যেক সেকেন্ডে নতুন নতুন অর্ডার পড়তেছে, কাস্টমার রিভিউ দিতেছে, নতুন প্রোডাক্ট অ্যাড হচ্ছে, প্রোডাক্ট ডিলিট হচ্ছে, অনেক কিছু হচ্ছে। তো ধরো না একটা পার্টিকুলার প্রোডাক্টেই একদিনে 100 অর্ডার হইলো, তো প্রত্যেকটা অর্ডার দিলে কিন্তু অর্ডার নাম্বারগুলো ইনক্রিজ হইতে থাকে, তাই না, নতুন রিভিউ অ্যাড হয়, প্রাইস ইনক্রিজ হইতে থাকে, ডিক্রিজ হইতে থাকে, সব সময় এটা কি চেঞ্জ হইতে থাকে, ডাইনামিক। প্রত্যেক সেকেন্ডে এটা কি হয়ে যায়, তথ্যগুলো চেঞ্জ হয়ে যায়। হ্যাঁ, চিন্তা করো, তুমি যদি একটা অর্ডার দাও, ধরো 99তম অর্ডার ছিল, তুমি একটা অর্ডার দিলে, অর্ডার নাম্বার হয়ে গেল, যে টোটাল অর্ডার কতজন মানুষ অর্ডার দিছে সেটা হয়ে গেল 100। তো এই যে দেখো, তুমি অর্ডার দেওয়ার সাথে সাথে এটা কি হয়ে গেল, চেঞ্জ হয়ে গেল। তো এই ধরনের ওয়েবসাইটগুলোকে বলবো আমরা ডাইনামিক ওয়েবসাইট, বুঝতে পারছো, যেগুলোর তথ্য ক্রমান্বয়ে পরিবর্তিত হয়, অথবা চাইলে ইউজার যে কোনো সময় নিজেই কি করে ফেলতে পারে, পরিবর্তন করে ফেলতে পারে। তো ওই ধরনের ওয়েবসাইটগুলোকে বলবো আমরা ডাইনামিক ওয়েবসাইট। তাহলে ডাইনামিক ওয়েবসাইট, যে সকল ওয়েবসাইটের তথ্য সাধারণত পরিবর্তনশীল তাদেরকে বলা হয় ডাইনামিক ওয়েবসাইট, ঠিক আছে। তো কোনো একটা পোর্টফোলিও ওয়েবসাইট হচ্ছে একটা স্ট্যাটিক ওয়েবসাইট, এবং কোনো একটা ই কমার্সের ওয়েবসাইট হচ্ছে একটা ডাইনামিক ওয়েবসাইট, বুঝতে পারছো। আচ্ছা, তো ওয়েবসাইট এখন আমরা জাস্ট এই যে স্ট্যাটিক ওয়েবসাইটের কিছু বৈশিষ্ট্য আছে, ডাইনামিক ওয়েবসাইটের কিছু বৈশিষ্ট্য আছে, বলতে পারতাম, তোমাকে পড়ে নাও, কিছু টার্ম আছে নাও বুঝতে পারো। তো চলো এই জাস্ট বৈশিষ্ট্যটা একটুখানি বুঝাই দিই। তো স্ট্যাটিক ওয়েবসাইটের যে বৈশিষ্ট্য আছে সেটা হচ্ছে স্ট্যাটিক ওয়েবসাইটের পেজগুলোতে কন্টেন্ট নির্দিষ্ট থাকে। এটা তো আমি তোমাকে বলছি যে তথ্যগুলো পরিবর্তিত হয় না, তাই না, যা আছে তাই। আচ্ছা, এবার দেখো, ওয়েবসাইট চালু অবস্থায় তথ্য পরিবর্তন করা কঠিন, মানে ওয়েবসাইট চলতেছে, এটাতে কোনো বাটন নাই, কোনো টেক্সট নেই, কিছু অ্যাড করা নেই, ইন্টারেক্টিভ না। যেমন তুমি কোনো ওয়েবসাইটে, যেমন ধরো ওয়েবসাইটের তথ্য ইনস্ট্যান্টলি পরিবর্তন করে ফেলতে পারো। হ্যাঁ, ধরো নাও কোনো একটা টাইপ ওয়েবসাইটে গিয়ে তুমি টাইপ করে অনেক কিছু লিখে ফেলতে পারো। অথবা ধরে নাও ওই যে দাদাদের কথাই বললাম, তুমি চাইলে একটা অর্ডার দিয়ে তথ্য কি করতে পারো, চেঞ্জ করে দিতে পারো, একটা রিভিউ দিয়ে ইনফরমেশন বাড়িয়ে দিতে পারো। ওইগুলোর সিস্টেম এখানে ডাইনামিক ওয়েবসাইটে থাকে। বাট ওয়েবসাইট চালু অবস্থায় তুমি ওগুলো পরিবর্তন করতে পারতেছো। আবার কিছু এডিটিং ওয়েবসাইট আছে, চিন্তা করো, সব কিছু এডিট করে ফেলতে পারতেছো, কালার চেঞ্জ করে, ফন্ট অনেক কিছু চেঞ্জ করে ফেলতে পারতেছো। তো তুমি ওয়েবসাইট চলা অবস্থায় ওয়েবসাইটের
পরিবর্তন করে ফেলতে পারতেছো। তো ওই ওয়েবসাইটগুলোকে তুমি বলবো হচ্ছে ডাইনামিক ওয়েবসাইট। বাট স্ট্যাটিক ওয়েবসাইটে চালু থাকা অবস্থায় তুমি ওয়েবসাইটের মানে একজন ইউজার হিসেবে ওগুলো কী করতে পারবা না, পরিবর্তন করতে পারবা না বা পরিবর্তন হবেও না। ওটা পরিবর্তন করার জন্য ডেভেলপারের ব্যাকএন্ডে যাইতে হবে, ব্যাকএন্ডে গিয়ে কোড পরিবর্তন করতে হবে, কোডের পরিবর্তন করতে হবে। বাট ডাইনামিকে কোডের পরিবর্তন করা ছাড়া মানে কোনো কোড পরিবর্তন করবে না, ওটা সিস্টেমই থাকে যে কিছু বাটন দিয়ে দিবে, কিছু টেক্সট দিয়ে দিবে, যেগুলো হচ্ছে তারপর হচ্ছে কিছু ইনপুট দেওয়ার সিস্টেম দিয়ে দিবে, যেগুলো দিয়ে ওয়েবসাইটকে কী করে ফেলা যায়, চেঞ্জ করে ফেলা যায়। ঠিক আছে, কিন্তু ডাইনামিক ওয়েবসাইটে করা যায়, স্ট্যাটিক ওয়েবসাইটে ওটা করা যায় না। যেটাই বলছে ওয়েবসাইট চালু অবস্থায় তথ্য পরিবর্তন করা কঠিন, পরিবর্তন করা যায় না। কোনো ডেটাবেস থাকে না, ডেফিনেটলি ছোট্ট একটা ওয়েবসাইট কোনো ডেটাবেস নাই, খালি জাস্ট HTML CSS দিয়ে আমার পরিচিতি ঠিকানা আমি এখানে এগুলো লিখে আপলোড করে মানে পাবলিশ করে দিলাম, ঠিক আছে, একটা ফাইলের ভিতরে হোস্ট করে দিলাম, শেষ। কোনো ডেটাবেস থাকে না। তো অর্থাৎ কেবলমাত্র সার্ভার থেকে ক্লায়েন্টে একমুখী কমিউনিকেশন হয়। হ্যাঁ, ক্লায়েন্ট থেকে কোনো ইনফরমেশন এসে স্টোর হয় না। যদি স্টোর হইতো ক্লায়েন্ট থেকে, যেমন তোমাদের ইনফরমেশন কিন্তু আমাদের কাছে স্টোর হয় যখনই তোমরা একটা কোর্স কিনো, ঠিক আছে। তো এটা কিন্তু আমাদের একটা ডেটাবেস আছে, বুঝছো। তো আমাদের অবশ্যই ডাইনামিক ওয়েবসাইট, কারণ তোমরা রিভিউ টিভিউ সব কিছু দিতে পারো, কমেন্ট করতে পারো। হ্যাঁ, এইটা হচ্ছে আমাদের ডাইনামিক ওয়েবসাইট। সো এখানে আমাদের দ্বিমুখী কমিউনিকেশন হয়। বাট কেবলমাত্র স্ট্যাটিক ওয়েবসাইটে কেবলমাত্র একমুখী কমিউনিকেশন হয় এবং খুব দ্রুত এটা লোড হয়, যেহেতু কোনো সার্ভার টার্ভার কিছু নাই, খুব দ্রুত ক্লিক করার সাথে সাথে এটা কি হয়ে যাবে, লোড হয়ে যাবে। এটাই তো স্বাভাবিক, তাই না? খুব দ্রুত এটা লোড হয়। এবং HTML এবং CSS দিয়ে একটি ওয়েবসাইট তৈরি করা যায়, শুধুমাত্র HTML CSS দিয়েই তুমি করে ফেলতে পারবা, আর কিছুই লাগবে না। ডাইনামিক ওয়েবসাইট তৈরি করতে অনেক টেকনোলজি লাগে। যাই হোক, দেখো স্ট্যাটিক ওয়েব পেজের এক্সটেনশন হয় .html অথবা .htm, এটা একটু মনে রাখো, ঠিক আছে। স্ট্যাটিক ওয়েবসাইটের .html অথবা .htm, সেটা গেল। এবার আসি ডাইনামিক ওয়েবসাইটের বৈশিষ্ট্য। তো ওয়েবসাইট চালু অবস্থায় কোড পরিবর্তন না করেই, কোড পরিবর্তন করবা না, কিন্তু তথ্য যুক্ত, আপডেট এবং ডিলিট করা যায়, এই সিস্টেমগুলো এখানে থাকে। এবার দেখো ডেটাবেস থাকায় কোয়েরি করে তথ্য বের করা যায়, মানে যেহেতু ডেটাবেস আছে, কোয়েরি করা মানে কি, সার্চ করা, খুঁজে খুঁজে তথ্য বের করা, এগুলো করা যায়, ঠিক আছে। সার্ভার থেকে ক্লায়েন্ট এবং ক্লায়েন্ট থেকে সার্ভার উভয়মুখী কমিউনিকেশন হয়, যেহেতু এখানে সার্ভার আছে তাহলে উভয়মুখী কমিউনিকেশন হবে। এবার ডাইনামিক ওয়েবসাইট তৈরি করার জন্য HTML CSS এর সাথে স্ক্রিপ্টিং ভাষা যেমন PHP, ASP.NET, JSP এগুলো ব্যবহার করা হয়। তারপর সাথে যে MySQL, SQL বা Oracle ইত্যাদি ডেটাবেসও ব্যবহার করা হয়। ডেটাবেস আমাদের আছে, অধ্যায় 6 আমরা ডেটাবেস নিয়ে বিস্তারিত আলোচনা করব, তো প্যানিক হওয়ার কোনো দরকার নাই। ডেটাবেস আমাদের আছে যেহেতু আমরা ডেটাবেস নিয়ে আলোচনা করব, তো এটা পরে। হ্যাঁ, তো MySQL, SQL বা Oracle ইত্যাদি ব্যবহার করা হয়। আরও অনেক মডার্ন টেকনোলজি আছে যেগুলো ব্যবহার করা হয়, সবগুলো এখানে বলা নাই, মানে মেইন যেগুলোই বলা আছে। এবার বলছে ডাইনামিক ওয়েব পেজের যে এক্সটেনশন হয় সেটা হয় .php, .asp অথবা .jsp। এতটুকু ইনফরমেশন তুমি জাস্ট হচ্ছে মনে রাখলেই হয়। এবং এক্সটেনশন জিনিসটা কি, প্রত্যেকটা ফাইলের পরে দেখবা ফাইলের একটা এক্সটেনশন থাকতে হয়। এক্সটেনশন জিনিসটা কি, যেমন ধরো যে আমি audio.mp3, video.mp4, image.jpg, তাই না, এই এক্সটেনশনগুলো দিয়ে বোঝা যায় যে ফাইলটা কোন টাইপের। তুমি যদি ইমেজের সাথে জেপিজি না লেখো তাহলে এই ইমেজটা কি টাইপ, মানে ইমেজটা সাপোর্টই করবে না তোমার ফোনে। তো এরকম এক্সটেনশনগুলো থাকে। তো ডাইনামিক ওয়েব পেজের এক্সটেনশন হচ্ছে .php, .asp, .jsp, ঠিক আছে। তো চলো এবার আমরা সামনে আগাই। তো এখানে দেখতে পাচ্ছ স্ট্যাটিক ওয়েবসাইটে কিছু সুবিধা, ডাইনামিক ওয়েবসাইটে কিছু সুবিধা দেওয়া আছে, এগুলো একটুখানি নিজে পড়ে নিবা, নিজে পড়লেই বুঝবা। এরপর দেখো স্ট্যাটিক ওয়েবসাইটের অসুবিধা, ডাইনামিক ওয়েবসাইটের অসুবিধা দেওয়া আছে, এগুলো একটু নিজে পড়ে নিবা, পড়ে নিলেই বুঝবা। এবার দেখো স্ট্যাটিক ওয়েবসাইট এবং ডাইনামিক ওয়েবসাইটের পার্থক্য, এগুলো গ নাম্বারে থিওরি আকারে আসতে পারে। হ্যাঁ, জাস্ট একটু রিডিং পড়ে নিবা, আর ভাই যেগুলো বুঝাইছি ওগুলো নিজের ভাষায় লিখে দিবে, একটু মুখস্থ করার কিছু নাই। হ্যাঁ, স্ট্যাটিক এবং ওয়েবসাইট একবার রিডিং পড়ে যা মনে থাকবে, যা মাথায় আসবে লিখে দিবে, এগুলোর জন্য তো একটা মার্ক নেই, বুঝছো। আচ্ছা, এবার আসি আমরা একটা ওয়েবসাইটের কাঠামো, একটা ওয়েবসাইট কিভাবে গঠিত হয়। ভাইয়া শুরুতেই একটা ওয়েবসাইটে কি থাকে বলতো, হোম সেকশন পেজ থাকে। হোম সেকশন পেজের আন্ডারে কিছু মেইন সেকশন পেজ থাকে, মেইন সেকশন পেজের আন্ডারে কিছু সাব সেকশন পেজ থাকে। তাহলে সবার আগে দেখো হোম পেজ বা মূল ধারার পেজ, ঠিক আছে। আচ্ছা না, হোম পেজ মানে হোম পেজ, মেইন সেকশন পেজ হচ্ছে মূল ধারার পেজ, অ্যান্ড সাব সেকশন পেজ হচ্ছে উপধারার পেজ, বুঝছো। মানে একদম প্রবেশ করলা, শুরুতেই যেটা থাকবে সেটা হচ্ছে হোম পেজ। তো হোম পেজের আন্ডারে আরও কিছু মেইন পেজ থাকবে। হ্যাঁ, ওই মেইন পেজের আন্ডারে আরও অনেক কিছু জিনিসপাতি থাকবে। তারপরে যখন তুমি হচ্ছে ওইগুলোর ভেতরে ঢুকবে একদম বিস্তারিত তথ্য পাবা। তার মানে হোম পেজ, একটি ওয়েবসাইটে প্রবেশ করলে প্রথমেই যেই পেজটা দেখা যায় সেটা হচ্ছে হোম পেজ। তো হোম পেজের সাথে গুরুত্বপূর্ণ তথ্য বা লিঙ্কগুলো যেগুলো দেওয়া থাকে,
ঠিক আছে, সেগুলো হচ্ছে কি আমাদের মেইন সেকশন পেজ। মেইন সেকশন পেজের আন্ডারে যখন কোনো একটা মেইন সেকশনের গুরুত্বপূর্ণ তথ্যগুলো প্রকাশ করতে চাও, সেটাই হচ্ছে আমাদের কি বলতো সাবসেকশন পেজ। এখন একটা উদাহরণ দিয়ে দেখাই। মনে করো কোনো একটা কলেজের ওয়েবসাইট, তো ওয়েবসাইটে ঢুকার সাথে সাথে যেটা দেখলা সেটাই হচ্ছে কি তোমার হোম। ঢুকার সাথে সাথে দেখলাম হোম। এখন এখানে মনে করো যে একটা কলেজের যেহেতু ওয়েবসাইট 3টা গ্রুপ আছে, সায়েন্স, কমার্স, আর্টস। তো ধরে নাও এখানে থাকলো হচ্ছে আমাদের সায়েন্স একটা বাটন থাকলো, কমার্স একটা বাটন থাকলো, কমার্স একটা বাটন থাকলো। ধরো দুইটাই আছে, ওইখানে জায়গা নাই যেহেতু ধরো আমাদের দুইটা থাকলো। ঠিক আছে, একটা হচ্ছে সায়েন্স থাকলো আর একটা হচ্ছে কি কমার্স থাকলো। তো এটা হচ্ছে আমাদের হোম পেজ, সায়েন্স আর কমার্স। ধরো সায়েন্সে ঢুকলাম, সায়েন্সে ঢুকার পরে মনে করো সাবজেক্টগুলো থাকলো। ঠিক আছে, সায়েন্সের ধরো হচ্ছে ফিজিক্স থাকলো, কেমিস্ট্রি থাকলো, বায়োলজি থাকলো, এরকম আর কি বাকি অন্যান্য সাবজেক্টগুলো আছে। হ্যাঁ, এবং কমার্সে ধরো হচ্ছে এইরকম সাবজেক্ট লিস্ট থাকলো। ঠিক আছে, কমার্সের সাবজেক্ট কি ফিন্যান্স, ব্যাংকিং, এগুলো মনে করো ফিন্যান্স, ব্যাংকিং। সো এরকম ধরো ইনফরমেশনগুলো বা সাবজেক্টগুলো আছে। তো কারো যদি এই সাবজেক্টগুলো সম্পর্কে ডিটেলসে জানা লাগে, তো এই ফিজিক্স সাবজেক্টের উপর ক্লিক করলো, তো ওইখানে ধরো ফ্যাকাল্টি মেম্বার, তারপর হচ্ছে কোন কোন চ্যাপ্টার বা কোন স্যার কি পড়াইতেছে বা স্যাররা কারা কারা, পুরো বিস্তারিত তথ্য থাকলো। বুঝছো? তো সেটাকে আমরা কি বলবো বলতো সাবসেকশন পেজ। তাহলে হোম পেজ, ঠিক আছে, তারপর হোম পেজের পরে আসে মূলধারার পেজ, তারপর আসে উপধারার পেজ। তো এগুলার সংজ্ঞা, ডেফিনিশন যা কিছু আছে সবকিছু পরের পেজই দেওয়া আছে, তোমরা একটুখানি দেখে নাও। এই যে দেখো হোম পেজ। তাহলে আমরা কোনো ওয়েবসাইটে প্রবেশ করলে প্রথমে যে পেজটি প্রদর্শিত হয় সেটাই হচ্ছে আমাদের হোম পেজ। বুঝছো? আর মূলধারার পেজগুলোতে সাধারণত একটি নির্দিষ্ট বিভাগের তথ্য থাকে। যেমন আমি তোমাকে বললাম যে তোমার সায়েন্স একটা বিভাগ, কমার্স একটা বিভাগ, ওই বিভাগের তথ্য, বিভাগ সম্পর্কীয় যে তথ্যগুলা সেগুলো হচ্ছে মূলধারার পেজ। ঠিক আছে, এই যে বিভাগের তথ্য থাকে হোম পেজের মেনুবারে সংযুক্ত থাকে। যেমন বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে হোম পেজে মেনুবারে বিভিন্ন বিভাগের পেজগুলো সংযুক্ত থাকে। যেমন আমি কলেজেরটা দিয়ে বুঝাইছি, এখানে বিশ্ববিদ্যালয়েরটা লেখা আছে। আর উপধারার পেজ, যখন তুমি মেইন পেজ থেকে, ঠিক আছে, উপধারার পেজ কি সাবসেকশন পেজ, যখন তুমি মেইন পেজ থেকে এখন বিস্তারিত তথ্য জানতে চাও, আবার ক্লিক করলা, তখন তুমি পাইলা উপধারার পেজ। ঠিক আছে, এই উপধারার পেজগুলোতে একটি নির্দিষ্ট বিষয় সম্পর্কে বিস্তারিত তথ্য থাকে। ঠিক আছে, এবং পেজগুলো মূলধারার পেজের সাথে সংযুক্ত থাকে। আমাদের ওয়েবসাইটেও গিয়ে তোমাকে আমি চাইলে এটা দেখাইতে পারি। দেখো, আমি যদি বলি এই যে আমি ঢুকলাম, এইটাই হচ্ছে আমাদের হোম পেজ। বুঝছো? তো হোম পেজের পরে এই যে পেজগুলো দেখতেছো না, এগুলাই কিন্তু হচ্ছে মূলধারার পেজ। এই যে কোর্সেস, এটা একটা মূলধারার পেজ। ঠিক আছে, কোর্সেস এটা একটা মূলধারার পেজ। ঠিক আছে, তাহলে এই যে আমি যদি এখানে যাই, এগুলো সব মূলধারার পেজ। ধরো এই যে কোর্সেস, এটাই হচ্ছে একটা মূলধারার পেজ। এখন এই যে ধরো তোমাদের আইসিটি কোর্সটা কোথায়, এই যে আইসিটি, এখন আমি যদি এটাতে ক্লিক করি, তো এখানে গিয়ে তুমি এই যে আইসিটি কোর্সের পুরো ডিটেলসটা পাইলা। তো ওই যে দেখো কোর্সেস যেটা, এই যে দেখো আমি বলি এখন কোনটা কোন পেজ। এই যে দেখো এইটা ছিল আমাদের হোম পেজ। এই যে এটা হচ্ছে আমাদের হোম পেজ। ঢোকার সাথে সাথে এই পেজটা পাবা। তো এই যে কোর্সেস, এটা হচ্ছে আমাদের মেইন সেকশন পেজ, মূলধারার পেজ। এবং তুমি যদি এখানে আইসিটি কোর্সে ক্লিক করো, তাহলে এইটা কিন্তু হচ্ছে আমাদের উপধারার পেজ। এখানে সব পুরো কোর্সের যত ডিটেলস আছে প্লাস ক্লাস লেকচার সহ সব কিছু এখানে পেয়ে যাবে। এই যে আইসিটি চ্যাপ্টার 3 পুরাটা শেষ করে দিয়েছে, এখন চ্যাপ্টার 4 চলতেছে। তো এরকম ভাবে তুমি এইগুলাই হচ্ছে আমাদের কি বলতো উপধারার পেজ, মানে সম্পূর্ণ তথ্য এখানে পাওয়া যাইতেছে। এটাই হচ্ছে উপধারার পেজ। তো আশা করি তুমি ওয়েবসাইটের যে লেআউট, বেসিক স্ট্রাকচার বা লেআউটটা সম্পর্কে আইডিয়া পাইছো। এটা কি ছিল আমাদের ওয়েবসাইটের যে কাঠামো, বেসিক ওয়েবসাইট লেআউট সম্পর্কে আইডিয়া পেয়ে গেছো। আচ্ছা, এইরকম কাঠামোতে একটা ওয়েবসাইট থাকে। তো ঠিক আছে, এবার আমরা কি বলছিলাম বলতো, ওয়েবসাইটকে দুই ভাগে ভাগ করা যায়, তাই না? একটা হচ্ছে বৈশিষ্ট্য অনুসারে আমি বলছিলাম কি 4 প্রকার, তাই না? আর ওইটা আমাদের কি ছিল বলো, গঠন বৈচিত্র্য। একটা হচ্ছে আমাদের যে গঠন বৈচিত্র্যের উপর ভিত্তি করে তোমাদের ওয়েবসাইটটা ছিল 2 প্রকার। আরেকটা বলছিলাম যে ওয়েবসাইটের বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে ওয়েবসাইট আবার 4 প্রকার। ঠিক আছে, তো এই 4 প্রকার ওয়েবসাইট কি কি? একটা হচ্ছে লিনিয়ার বা সিকোয়েন্সিয়াল। কোথায় গেল? এই তো 4 প্রকার ওয়েবসাইট, একটা হচ্ছে গিয়ে লিনিয়ার বা সিকোয়েন্সিয়াল, ট্রি বা হায়ারার্কিক্যাল, তারপর হচ্ছে ওয়েব লিঙ্কড, আর একটা হচ্ছে গিয়ে হাইব্রিড। ঠিক আছে, এই যে 4টা দেখো, লিনিয়ার বা সিকোয়েন্সিয়াল, ট্রি বা হায়ারার্কিক্যাল, এরপর হচ্ছে নেটওয়ার্ক বা ওয়েব লিঙ্ক, আর একটা হচ্ছে হাইব্রিড কম্বিনেশন
হাইব্রিড, এটার অপর নাম হচ্ছে কম্বিনেশন কাঠামো। এই হচ্ছে ওয়েবসাইটের বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে ওয়েবসাইট 4 প্রকার। তখন এই 4 প্রকার সম্পর্কে আমরা একটু দেখব। তো শুরুতেই আমরা দেখি লিনিয়ার বা সিকোয়েন্সিয়াল। এই ওয়েবসাইটে প্রত্যেকটা ওয়েব পেজের সাথে প্রত্যেকটা ওয়েব পেজ এমনভাবে সম্পর্কযুক্ত থাকে যে একটা থেকে আরেক ওয়েব পেজে যাওয়ার জন্য নেক্সট বাটনে ক্লিক করতে হয়। এই যে দেখো এরকম ধরো পেজগুলো আছে, এরকম 4টা পেজ হলে তাদের সাথে নেক্সট 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 প্রিভিয়াস, মানে একটার পরে আরেকটা, আরেকটার পরে আরেকটা, আরেকটার পরে আরেকটা, এইভাবে আসতে থাকবে। তো তোমাদের এক্সাম্পল দেওয়ার জন্য ভাই এখানে অলরেডি একটা ওয়েবসাইট রেডি রাখছিলাম। এই যে এটা দেখো, এটা কিন্তু আমাদের কি বলতো একটা মানে এখন বর্তমানে কোন শুধু একটা টেকনোলজি, শুধু একটা বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কোনো ওয়েবসাইটই নাই, সবগুলাই হাইব্রিড। তো এক একটা ওয়েবসাইটের এক একটা পোর্শন আছে যেটা হচ্ছে তোমার ওই ওয়েবসাইটের যে বৈশিষ্ট্য অনুযায়ী প্রকার পেজ সেটার উপর ভিত্তি করে পড়ে। তো এখানে দেখো এই যে একটা ওয়েব পেজ দেখতেছো, এটা কিন্তু আসলে এই যে এতটুকু পোর্শন এটা কিন্তু লিনিয়ার বা সিকোয়েন্সিয়াল, বুঝছো? এটা কিন্তু লিনিয়ার বা সিকোয়েন্সিয়াল। যেমন আমি যদি নেক্সট দেই, এখন এগুলোতে আমি প্রবেশ করতেই পারি, বাট আমি না করে যদি এই সবগুলো পেজ আমি যদি নেক্সট দিই তাহলে এই যে এর পরের পেজগুলো চলে আসছে। এরপরে যদি আমি নেক্সট দিই এই যে এর পরের পেজগুলো চলে আসছে, এরকম আর কি। এরপরে যদি আমি প্রিভিয়াস দিই তাহলে আগের পেজগুলো চলে আসছে, এরকম ভাবে যদি ওয়েব পেজগুলো সাজানো থাকে, তো ওই টাইপের ওয়েবসাইটগুলোকে আমরা কি বলি বলতো? লিনিয়ার বা সিকোয়েন্সিয়াল। যদিও শুধু এই বৈশিষ্ট্যের উপর কোনো ওয়েবসাইট থাকে না, সবগুলাই এখন হাইব্রিড, মানে সবগুলোর কম্বিনেশনে থাকে। এটা একটা হাইব্রিড, বাট এতটুকু পোর্শন লিনিয়ার বা সিকোয়েন্সিয়াল কাঠামোতে বানানো হয়েছে, ঠিক আছে? এই বৈশিষ্ট্যটা লিনিয়ার বা সিকোয়েন্সিয়াল। আচ্ছা, তো এবার আমরা যদি দেখি ট্রি বা হায়ারার্কিক্যাল। ট্রি বা হায়ারার্কিক্যালটা কেমন? ট্রি বা হায়ারার্কিক্যাল হচ্ছে গিয়ে জাস্ট ট্রি এর মতো, মানে একটা থেকে একটা, সেখান থেকে তুমি আরেকটা বা আরেকটা, এইভাবে তুমি জাস্ট ট্রি এর মতো যদি যাইতে পারো, মানে প্রত্যেকটা পেজ তার পূর্ববর্তী এবং পরবর্তী পেজগুলোর সাথে একাধিক কানেকশনের মাধ্যমে সংযুক্ত থাকে, ঠিক আছে? সো দেখো লিনিয়ার বা সিকোয়েন্সিয়ালে একটার সাথে কানেকশন ছিল, বাট এখানে মাল্টিপল থাকতে পারে, গাছের মতো শাখা পোশাখা থাকতে পারে। তখন এই ওয়েব পেজগুলোকে আমরা বলবো ট্রি বা হায়ারার্কিক্যাল। এই কাঠামোতে একটি হোম পেজ থাকে এবং অন্যান্য পেজগুলো হোম পেজের সাথে সংযুক্ত থাকে। তো এইরকম একটা ওয়েবসাইটও তোমার জন্য আমি ট্রি বা হায়ারার্কিক্যাল এখানে রাখছি। এই দেখো, এইটা মনে করো আমাদের হোম পেজ, ঠিক আছে? তো হোম পেজ থেকে ধরে নাও আমি এই যে একটা পেজ আপ টু 50% অফ, এখানে একটা চলে গেলাম, বুঝো? এখান থেকে কিন্তু আমার অনেকগুলো অপশন খুলে গেল। প্রথমে ছিল একটা থেকে যখন ক্লিক করলাম তাহলে এই যে ছড়ায় গেল, না মাল্টিপল কানেকশন, ঠিক আছে? তো মাল্টিপল কানেকশন ধরে নাও আমি এই যে ক্রিসমাস ট্রি এটার ভিতরে ঢুকলাম, এখান থেকে দেখো আবার অনেকগুলো অপশনে চলে আসছে, বুঝতেছো? প্রথমে একটা অপশন ছিল, এরপরে দেখলাম যে এখান থেকে অনেক শাখা পোশাকা আছে। শাখা পোশাকা বলতে এই যে দেখো অনেকগুলো অপশন চলে আসছে। প্রত্যেকটা অপশন চাইলে তুমি এই যে এটা হোম ধরে তোমাকে দেখাই। তো ধরে নাও প্রথমে যে হোমটা ছিল, হোম প্রথমে আমাদের কি ছিল বলো? এই যে দেখো হোম 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 থেকে আমরা একটাতে ক্লিক করলাম। একটাতে ক্লিক করার পরে দেখো আমাদের এই যে কতগুলা চলে আসছে, চাইলে অনেকগুলো চলে আসছে। এখান থেকে চাইলে এখানেও যাওয়া যায়, এখান থেকে চাইলে এখানেও যাওয়া যায়, সবগুলা কিন্তু আমাদের এইভাবে চলে আসছে, বুঝতেছো? তো এখন আমি যদি কোনোটাতে ক্লিক করি, ধরে নাও আমি কোনোটাতে ক্লিক করব, আমি ধরো এই যে এটাতে ক্লিক করলাম, তারপরে দেখো আমাদের আবারও কতগুলা কি অপশন চলে আসছে না? আবারও কতগুলো অপশন চলে আসছে, দেখছো? আবার ওই যে তাইলে এরকম ভাবে দেখো শাখা পোশাকার মতো যতই তুমি সামনে যেতে থাকো এইভাবে ছড়ায়া পড়বে। তো এই টাইপের কাঠামোটাকে বলবো আমরা ট্রি বা হায়ারার্কিক্যাল। তো এখানেও দেখো ট্রি, ক্রিসমাস ট্রি চলে আসছে। তো এখন ট্রি বা হায়ারার্কিক্যাল ওয়েবসাইটটা আমরা বুঝছি। আচ্ছা, এবার আমরা আসি ওয়েব লিঙ্ক কাঠামোটা, ঠিক আছে? ট্রি বা হায়ারার্কিক্যাল বুঝছি, এবার আসি আমরা নেটওয়ার্ক বা ওয়েব লিঙ্ক কাঠামো। তো ওয়েব লিঙ্ক কাঠামোর মানে একটা পেজের ভিতরে, হোম পেজে ধরো একটা পেজের ভিতরে সবগুলো ওয়েবসাইট পরস্পরের সাথে যুক্ত, মানে তোমাকে এখানে পেজ চেঞ্জ করতে হবে না। যেমন এই যে ট্রিতে দেখছি না যে পেজ চেঞ্জ করে করে ছড়ায় ছিটা যাইতেছে, বাট ওয়েব লিঙ্ক হচ্ছে একটা পেজের ভিতরেই সবগুলো বাটন থাকবে, তুমি জাস্ট ওগুলোকে ক্লিক করে করে পেজগুলোকে কি করতে পারবে? চেঞ্জ করতে পারবে, মানে একটা পেজের ভিতরেই সবগুলো একটা আরেকটার সাথে কানেক্টেড। তো তখন সেটাকে আমরা কি বলবো বলতো? নেটওয়ার্ক বা ওয়েব লিঙ্ক কাঠামো। তো এই কাঠামোতে সবগুলো ওয়েব পেজের সাথে সবগুলো সরাসরি লিঙ্ক থাকে, মানে একটা ওয়েব পেজের ভিতরেই সবগুলা লিঙ্ক আছে, একটা থেকেই সবগুলোতে যাইতে পারবা, সুইচ করতে পারবা। তো সরাসরি লিঙ্ক থাকে, অর্থাৎ একটি হোম পেজের সাথে যেমন অন্য পেজের লিঙ্ক থাকে, তেমনই প্রতিটি পেজ আবার তাদের নিজেদের সাথেও লিঙ্ক থাকে, দেখতেছো? এই যে দেখো সবগুলা পেজ, প্রত্যেকটা পেজের সাথে তোমার হচ্ছে লিঙ্কড। এটা গ নাম্বারে অনেক ফেমাস প্রশ্ন, গ নাম্বারে, যে ওয়েবসাইটের বৈশিষ্ট্য অনুযায়ী ওয়েবসাইটের কাঠামো ব্যাখ্যা করো, বা এইভাবে চিত্র দিয়ে বলবে যে নিচে ওয়েবসাইটের কাঠামোটি ব্যাখ্যা করো। তো ফিগারটা এখানে মেইন,
হ্যাঁ, তোমাদের কাছে যার যেই বই আছে বইটা একটুখানি এই টপিকগুলোর জন্য রিডিং পড়ো। হ্যাঁ, বইয়ে আর একটু বিস্তারিত তথ্য দেওয়া আছে, আমি এখানে তোমাদের বুঝাই দিতেছি এক্সাম্পল সহ। তো একটু খেয়াল করো যে এই টাইপের ওয়েব পেজগুলো কিরকম থাকে। তো দেখাচ্ছি তোমাকে, এটাও আমি তোমাদের জন্য বের করে রাখছি। এই যে দেখো এখানে, এই যে দেখো খেয়াল করো, এটা কিন্তু এই যে উইকিপিডিয়ার একটা ওয়েব পেজ। এই ওয়েব পেজটা কিন্তু আমাদের ওয়েব লিঙ্ক মেথডে কানেক্টেড। তোমাকে কোনো পেজ চেঞ্জ করতে হবে না, একটা পেজই সব আছে। এই যে দেখো এখানে কয়টা পেজ আছে, যে হিস্টোরি, এডিশন, বোর্ড, সি অলসো, রেফারেন্স, এক্সটার্নাল লিঙ্কস, এই সবগুলা কিন্তু আমাদের এক একটা পেজ, সবগুলো এক একটা পেজ। বাট প্রত্যেকটা পেজের সাথে সম্পর্কযুক্ত এবং একই জায়গায় এরা থাকে, বুঝছো? যেমন এই যে এখান থেকে যদি আমি চাই, এখন আমি আসি টপে, আমি চাইলে এখানে রেফারেন্সে চলে যাবে, এই যে রেফারেন্স পেজে আসি আমি এখন। আমি চাইলে এখানে সি অলসো পেজে চলে যাবে, সি অলসো পেজে আসি। আমি চাইলে এক্সটার্নাল লিঙ্কে চলে যাবে, এক্সটার্নাল লিঙ্ক। আমি চাইলে হিস্টোরিতে চলে যাবে, হিস্টোরি। বুঝছো? মানে প্রত্যেকটা পেজের সাথে প্রত্যেকটা পেজ সম্পর্কযুক্ত এবং তারা আবার নিজেদের সাথে সম্পর্কযুক্ত, একই পেজের ভিতরে সব কিছু। এই টাইপের যে স্ট্রাকচারটা, সেটাকে আমরা বলতেছি হচ্ছে ওয়েব লিঙ্কড। তাহলে ওয়েব লিঙ্কড কি আশা করি তোমরা বুঝছো। ওয়েব লিঙ্ক কি আশা করি তোমরা বুঝে গেছো। ওকে, এবার আমাদের পরবর্তী যে কাঠামো, নেটওয়ার্ক বা ওয়েব লিঙ্ক আমরা বুঝলাম, পরবর্তী যে কাঠামো সেটা হচ্ছে হাইব্রিড। হাইব্রিড কি ভাইয়া? এক বা একাধিক কাঠামোর যে কম্বিনেশন, ঠিক আছে? তো আমরা দেখছি এখন ম্যাক্সিমাম ওয়েবসাইট, যত টাইপের ওয়েবসাইট তুমি দেখতে পাও, সব টাইপের ওয়েবসাইট মূলত হাইব্রিড ওয়েবসাইট, বুঝছো? আমরা যা ওয়েবসাইট আমাদের এখন বর্তমান সময়ে দেখি, সবগুলো ওয়েবসাইটই কাইন্ড অফ হাইব্রিড কম্বিনেশনে তৈরি। যেমন ধরো এই যে ওয়েবসাইটের পেজগুলো একাধিক ভিন্ন কাঠামো দ্বারা একে অপরের সাথে সংযুক্ত, সেগুলোই হচ্ছে হাইব্রিড কম্বিনেশন। কোনো ওয়েবসাইটই সুন্দর একটা নির্দিষ্ট স্ট্রাকচারে বা লেআউটে গঠন হয় না, একটা নির্দিষ্ট বৈশিষ্ট্য গঠিত হয় না। এখন বর্তমানে সবগুলো ওয়েবসাইটই কি প্রায় হাইব্রিড। যেমন এখানে খেয়াল করো, তো প্রথমে দেখতেছো ট্রি এর ভিতরে আবার এই যে নিচে আছে কি লিনিয়ার বা সিকোয়েন্সিয়াল। হ্যাঁ, আবার এতটুকু যদি চিন্তা করো, এতটুকু, সেটা তারা কি আবার কি ওয়েব লিঙ্ক। তো এটা আসলে আমাদের একাধিক স্ট্রাকচারের সমন্বয়ে গঠিত, ঠিক আছে, একাধিক বৈশিষ্ট্য সমন্বয়ে গঠিত। তো এই জন্য যে ওয়েবসাইট পেজগুলো একাধিক ভিন্ন কাঠামো দ্বারা গঠিত হয়েছে, ওগুলোকে আমরা বলতেছি হাইব্রিড বা কম্বিনেশনাল কাঠামো, ঠিক আছে। সো এই বেসিকগুলো নিয়ে আমাদের আলোচনা আজকে এই পর্যন্তই থাক। এর পরবর্তী ক্লাসেও আমরা বাকি যতটুকু থিওরি জানা দরকার অতটুকু থিওরি শেষ করব পরবর্তী ক্লাসে। অতটুকু থিওরি শেষ করে তারপরে আমরা ডিরেক্টলি HTML করব। সেই চ্যাপ্টারটা ছোট, বেশি ক্লাস আমাদের লাগবে না, খুব দ্রুতই আশা করি যে শেষ হয়ে যাবে। তো দেখা হবে পরবর্তী ক্লাসে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।